আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত প্রত্যেককে আজকের এই লাইভ সেশনে। আমি এসএসসি 2023 ব্যাচের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছি আজকে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, যেহেতু এটা লাইভ ক্লাস। যারা অংশগ্রহণ করেছো বা করবা তাদের সবার অ্যাভেলেবিলিটি এবং সবাইকে নিয়ে যেহেতু শুরু করতে হবে, একটা সুন্দর একটা অধ্যায়ে আজকে আমরা পড়ব। হ্যাঁ, এবং এই অধ্যায়টাকে ভালো মতন পড়ে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের সবার সহযোগিতা কামনা করছি। এসএসসি 2023 ব্যাচের পরীক্ষার্থীদের সময় আর হাতে আছে অ্যাভারেজ 24 দিন। আজকে 6 এপ্রিল দাঁড়িয়েছি এবং এই সময়টাতে দাঁড়িয়ে তোমাদের সাথে আমার যেই এই প্ল্যানিংয়ে আমি আশা করি তোমরা আমার সাথে যুক্ত হবা, এবং আমি একটু অপেক্ষা করে নিচ্ছি সবাইকে নিয়ে যেহেতু স্টার্ট করব। আর আলহামদুলিল্লাহ তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা যারা সবসময় ক্লাসগুলো করো, আমাদের সাথে থাকো এবং লেখাপড়ার একটু মনোনিবেশ তোমাদের করতেই হবে, বিকজ একটা সুন্দর পরীক্ষা সামনে আসতেছে, সেটা হচ্ছে এসএসসি 2023। এসএসসি পরীক্ষাটার পর তোমাদের জীবনে একটা লম্বা সময়, লম্বা না আসলে নাতিদীর্ঘ একটা সময় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এইচএসসি। সো সামনে তোমাদের যে এসএসসি পরীক্ষাটা, খেয়াল করে, হ্যাঁ, সামনে যে এসএসসি পরীক্ষাটা আসতেছে, এই এসএসসি 2023 পরীক্ষা দেওয়ার পর, মানে এই এক্সামটা দেওয়ার পর, এই এক্সামটা তোমরা আলহামদুলিল্লাহ যারা আমাদের অনলাইন ব্যাচে ছিলে, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ছিলে, সামনে ইনশাল্লাহ প্রাইভেট ব্যাচগুলোতে থাকবে, একটা লম্বা জার্নি সামনে অপেক্ষা করছে। এসএসসি 23-এর পর, এই এসএসসি 23-এর পরে তোমাদের সামনে আরেকটা জীবন আসতেছে, সেটা হচ্ছে এইচএসসি 2025। এবং এই এইচএসসি 2025 এই পুরা জার্নিটা, এই জার্নিটা তোমরা যতটা স্বাচ্ছন্দ্যে পার করেছো, যতটা আনন্দে পার করেছো, কষ্টেই পার করেছো, যাই করেছো, এই লাইফটা তোমাদের সামনে যেটা আসতেছে, এই লাইফটা একটা ডিফিকাল্ট লাইফ আসতেছে, ফর শিওর একটা ডিফিকাল্ট লাইফ আসতেছে। এইখানে যাওয়ার জন্য এইখানে একটা প্রিপারেশন দরকার, এইখানে একটা প্রিপারেশন দরকার, এবং সেই প্রিপারেশনটা তোমরা অনেক আগেই শুরু করেছো। এবং তার সাথে আমি আজকে তোমাদের সাথে একটু যুক্ত হব এমনভাবে যেন তোমরা আলহামদুলিল্লাহ যারা যতটুকু পড়েছো সেই পড়াটা যেন সামনে একটু আগায় যেতে পারো। সো আমি চাই তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। অলমোস্ট 10:24 বাজে রাত, একটা দীর্ঘ সময় লেখাপড়া হবে। আমি তোমাদের যেই, হ্যাঁ, আব্দুল আল এই আইডি থেকে যে কমেন্টটা করেছো, শোনা, সমাজের চিন্তা পরে চিন্তা করো, আগে তুমি চিন্তা করো তোমার সর্বোচ্চটা তুমি দিছো কিনা, এটা চিন্তা করো আগে। এই প্রিপারেশনে তোমাদের সবার আগে লাগবে একটা মার্ক, একটা ভালো মার্কস লাগবে। বলে নিচ্ছি আগে কয়েকটা কথা, সবাই আসুক। এই মার্কসটা কেন লাগবে? বিকজ এই মার্কসটা তোমাকে সামনের দিকে, এই মার্কসটা তোমাকে হেল্প করবে কি পাইতে জানো? ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাকে একটা ভালো কলেজ পাইতে হেল্প করবে। এই কারণে এসএসসি 23-এর এই প্রিপারেশনটা অনেক স্ট্রং হওয়া দরকার, অনেক স্ট্রং। তো আমি আজকে থেকে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তাহলে আগামী রবি মঙ্গল বৃহস্পতি আমার ইন্টারমিডিয়েট এইচএসসি সেকেন্ড ইয়ারের ব্যাচেও ক্লাস নিতে হয়, এইচএসসি ফার্স্ট ইয়ারের ব্যাচেও ক্লাস নিতে হয়, সবগুলো ক্লাসই 10টা থেকে। তাই আল্লাহর রহমতে আমি এটা চিন্তা করেছি, আগামী রবি, মঙ্গল আর হচ্ছে বৃহস্পতি, এই 3 দিন রাত 10টা 15 অথবা 20 থেকে শুরু করে যতটুক সময় আমি পারবো তোমাদেরকে নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আমার শ্রদ্ধেয় মনির আল ইসলাম স্যার এই ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই ক্লাসগুলো তোমাদেরকে দিবে ওয়ান শট এমসিকিউ। এবং তোমরা জানো দুপুরবেলা অর্থাৎ 1:50 থেকে, মানে জোহরের নামাজের পর থেকে আমাদের বাংলা
বাংলা কোর্স না, অ্যাকচুয়ালি বাংলা ওয়ান শট যে ক্লাস, এই ক্লাসগুলা সাকিব নিচ্ছে। সাকিব আল্লাহর রহমতে চেষ্টা করছে ভালো একটা ক্লাস দেওয়ার। সাকিবের এই ক্লাসগুলা বাংলার জন্য বরাদ্দ থাকবে 1:50 থেকে রেগুলার, এবং আইসিটির জন্য মুস্তাফিজুর রহমান সানি, তোমরা যারা চিনবা, আইসিটির জন্য কয়েকটা ক্লাস দেবে, যেই ক্লাসগুলো তোমাদের এসএসসি 2023-এর জন্য প্রস্তুতির জন্য দরকার হবে। সো এই পর্যায়ে তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছ, রুটিনটা দিয়ে দিব আমি। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি প্রাথমিক কিছু আলাপ আজকের দিনে। আমি ধারণা করে নিচ্ছি যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা সর্বোচ্চ চেষ্টাটুকু দিবা। রমজান মাস চলতেছে, একটা শিডিউলে পরিবর্তন আছে, সব মিলে তোমাদের প্রস্তুতির মধ্যে একটা জোরালো শক্ত অবস্থান প্রয়োজন। এবং আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, আমাদের এই এসএসসি 23 প্রোগ্রামের পর আমাদের ফাহাদ টিউটোরিয়ালের তরফ থেকে পক্ষ থেকে এর আগের 2 বছরও চলেছে, সেটা হচ্ছে সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম। সেরা কলেজ ভর্তি। এখন এই নামটা কেন দেওয়া হয়েছে, সেরা কলেজ কেন? বাকি কলেজগুলো কি সেরা না? হ্যাঁ, ভালো। আগেও বলেছি আমি, এই এনডিসি, হলিক্রস কলেজ আর সেন্ট জোসেফ কলেজ, এই 3 কলেজের ভর্তির প্রোগ্রামটা আমরা চালাবো আল্লাহ যদি বাঁচা রাখে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 1 উইকের মধ্যে ইনশাল্লাহ আমরা চালাবো। এবং এইটা একটা স্পেশাল প্রোগ্রাম হবে, যেই প্রোগ্রামটাতে তোমরা যারা আসবা, তোমাদের একান্ত সিদ্ধান্ত। এইসব ভর্তি প্রোগ্রামে অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নাই, ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ। যদি যুক্ত হও, আমরা আমাদের মতো চেষ্টা করব, আর ভর্তি না হলেও তোমরা সেরা কলেজে ভর্তি হতে পারবে। এই ছিল আমার ওরিয়েন্টেশনমূলক ক্লাস, এবং এই জায়গাটাতে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমাদের এসএসসি 23-এর এই মার্কস খুবই দরকার, খুবই একটা ভালো কলেজে ভর্তির জন্য এই মার্কস লাগবে। সো আজকে যেহেতু তোমরা অলরেডি চলে আসছো এবং মোটামুটি যতজন এখন প্রস্তুত আছো সামনে, এই জিনিসটা নিয়ে আমাদের এখন লেখাপড়া করা লাগবে। এটার নাম কি? রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। আমি আশা করি তোমরা অলরেডি এই চ্যাপ্টার পড়ছো, পরীক্ষাও দিছো, কনসেপ্টও আছে। তাইলে এখন কি লাগবে হচ্ছে ওয়ান শটের মতো একটানা পড়ে যাওয়া, প্র্যাকটিস করা। সুতরাং আলহামদুলিল্লাহ, তোমরা যারা যুক্ত হয়েছ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আল্লাহর অশেষ রহমতে তোমরা এখন আমার সাথে যুক্ত হও এবং পড়ালেখা স্টার্ট করো। হ্যাঁ, সবাই রাতের খাবার খেয়েছো? তারাবির নামাজটা পড়া হয়েছে? আলহামদুলিল্লাহ। যদি হয়ে থাকে বা না হয়ে থাকে, যাই হোক, বঙ্গবাজারে আগুন লেগেছে, ওই পরিবারের তোমাদের কেউ যদি থেকে থাকো, অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করছি আল্লাহ যেন তোমাদের এই ট্র্যাজেডিতে পরিবারের যদি কোনো যে আশঙ্কা চলে আসছে, আল্লাহ যেন তোমাদের মুক্ত করে। ঘটনা হচ্ছে, কি পড়াবেন স্যার আজকে? আমার আজকের পড়ার বিষয়বস্তু 2টা। এক, আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ রাখছি, যেই এমসিকিউগুলো 2022 সালের পরীক্ষায় আসছে। এই এমসিকিউগুলো আমরা সলভ করব। এই এমসিকিউগুলো সলভ করবে এবং এমসিকিউগুলো সলভ করতে করতে কিছু জিনিস আমাদের মাথায় চলে আসবে এবং আমাদের এগুলো পড়া লাগবে। আমি শুরু থেকে যাই, একদম শুরু থেকে। তোমরা আমার সাথে যুক্ত হবা এবং যারা হয়েছে এই মুহূর্তে, আমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলোর রেফারেন্সে আমি শুরু করতে চাই প্রথম পড়া। এখানে 2022-এর আমি কিছু এমসিকিউ রাখছি। এই এমসিকিউগুলো তোমাদেরকে আমি পড়াবো আজকে ইনশাল্লাহ। এই যে 2022 পর্যন্ত এমসিকিউ আছে, 2022-এর যাবতীয় যতগুলো এমসিকিউ আছে এগুলো আমি রাখছি সামনে। সো মোটামুটি আমার কালেকশনে যতটা এমসিকিউ আজকে আছে, আমি যদি যেতে পারি আলহামদুলিল্লাহ তোমাদেরকে সাথে নিয়ে, তাহলে কিছু কিছু জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করব। এবং এরপরে পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসছে, বিশেষ করে সৃজনশীল, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, এর সাথে রিলেটেড যে পড়ালেখাগুলো প্রয়োজন সেগুলোকে আমরা সাথে নিয়ে পড়ব। ওকে, স্টার্ট করা যাক। সর্বপ্রথম
সর্বপ্রথম তোমাদের চোখের সামনে যখন বন্ধন নামক শব্দটা আসে তখন তোমাদের সামনে দুইটা মেজর ওয়ার্ড আসে, দুইটা মেজর। একটা হচ্ছে আয়নিক বন্ধন, হ্যাঁ আয়নিক, আয়নিক এই শব্দটার মধ্যে আয়ন আছে, তো আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড নামে একটা শব্দ আছে। ইলেকট্রো মানে কেন, তার মানে এখানে আয়ন সৃষ্টি হবে, মানে চার্জ সৃষ্টি হবে এবং চার্জ সৃষ্টির মাধ্যমে এরা বন্ধন গঠন করবে। তাহলে এই যে আয়নিক বন্ধন এইটা কার এবং কার সাথে হয়, ধাতু এবং অধাতুর সাথে হয়। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তোমরা দয়া করে, যেহেতু এটা প্রস্তুতিমূলক ক্লাস, তোমরা কোনো কমেন্ট করো না, দরকার নাই, শুধু শোনো আমার কথাগুলো। আয়নিক বন্ধন। আরেকটা হচ্ছে কি, সমযোজী বন্ধন। তাহলে সমযোজী শব্দটার মধ্যে এখানে একটা মজার কথা আছে, সমান সমান, যোজী মানে হচ্ছে যোজনী, যোজনী সমান যোজনী। তার মানে এটা কো মানে অলমোস্ট, হ্যাঁ কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। তাইলে এখন ধাতু অধাতুর মধ্যে যদি হয়, এই জিনিসটা সমযোজীটা সাধারণত কি হয়েছে, অধাতু আর অধাতুর সাথে হয়। এই কনসেপ্ট তোমরা পড়ছো এই যাবৎকালে, ফাইন, ভালো কথা। তাহলে স্যার আর কিছু কি আছে নাকি? আছে, হালকা করে আরেকটা আছে। তোমরা যদি আজকে আমি সময় পাই তাহলে তোমাদেরকে একটু এইটাও পড়াবো, সন্নিবেশ সমযোজী বন্ধন। আমি জানি না সন্নিবেশ সমযোজী বন্ধন তোমরা পড়েছো কিনা, পড়ছো? সন্নিবেশ সমযোজী পড়ছো? আচ্ছা, হালকা করে এইটার নাম শুনেছো, হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা অসাধারণ একটা জিনিস পড়বা, তোমরা পর্যায়ভিত্তিক ধর্ম অর্থাৎ পর্যায় সারণীর একটা কনসেপ্টের সাথে বন্ধনকে পড়বা। তোমরা এইটার নাম শুনেছো, ভ্যান ডার ওয়ালস বন্ধন, ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস বন্ধন শুনেছ? এই জিনিসগুলো তোমাদের সামনে একটু রাখা লাগবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? সো থ্যাংক ইউ। বাঁধন মিতু আক্তার আইডি থেকে তোমরা সবাই যারা যুক্ত হয়েছো, আল্লাহর অশেষ রহমত তোমরা যুক্ত হয়েছো এবং তোমাদের পরিবার পরিজনের দিকে তাকিয়ে হলেও, একটা ভালো সমাজ গঠনের লক্ষ্যে হলেও তোমরা আগামী কয়েকটা দিন এবং জীবনে যতদিন বাঁচবা, পরীক্ষা তো আছেই, সামনে চলতেই থাকবে, সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে বাঁচবা, পজিটিভ। হ্যাঁ, তো এই জিনিসগুলোর মধ্যে স্যার পজিটিভ কেমনে খুঁজে পাবো বলতেছি। এই জিনিসগুলোর পজিটিভ জিনিস খুঁজতে হইলে এই রাসায়নিক বন্ধনের সবার আগে এইটার দিক তাকাইতে হবে, এইটার দিক। একটা ছোট্ট কনসেপ্ট, এটার নাম যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন কি জিনিস এটা? এইটা হইল পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, হ্যাঁ আছে, এইটা নিয়ে। এরপরে তোমাদের এই যে যোজনীর ক্ষেত্রে, এই যোজনীর ক্ষেত্রে এখন আর কনসেপ্ট দেওয়ার কিছু নাই, তোমরা জানো কোনো একটা মৌল আরেকটা যেই মৌলর সাথে যুক্ত হইতে পারে সেই ক্ষমতা হচ্ছে তার যোজনী। এখন যোজনীর ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এই নাম অলরেডি শুনেছ, অলরেডি তোমাদের ব্রেইনে এই জিনিসগুলো আছে যে যোজনী 4টা পয়েন্টে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, আপাতত মনে রাখো, এক হচ্ছে সক্রিয় যোজনী। হ্যাঁ, সক্রিয় যোজনী এটা কি? যেটা যৌগে একটা মৌল যখন যুক্ত হয় তখন তার যে যোজনীটা ক্রিয়ারত থাকে। এরপরে তোমাদের অবশ্যই মনে থাকার কথা সুপ্ত যোজনী বলে একটা ব্যাপার আছে। এরপর পরিবর্তনশীল যোজনীর একটা নাম তোমরা অবশ্যই শুনেছ, পরিবর্তনশীল যোজনী। যদি পরিবর্তনশীল যোজনী একটা শব্দ থেকে থাকে তাহলে সর্বোচ্চ যোজনী বইলেও একটা ব্যাপার আছে। যেমন ধরো, যেমন তোমরা পড়েছ কার্বনের যোজনী 2ও হয় 4ও হয়, পড়েছ। অফকোর্স তোমরা এটা মানা করতে পারবা না। তারপর মনে করো সালফারের যোজনী 2, 4, 6। এরপরে মনে করো ফসফরাসের যোজনী 3 and 5। এই জিনিসগুলো তোমরা পড়েছ, এতে করে কোনো সন্দেহ নেই। এখন পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে?
এটা একটা ব্যাখ্যা আছে যে সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যখন বেড়ে যায় বা পরিবর্তন হয় তখন সে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, মানে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। তাহলে আমি এটা কি বলতে পারি? সর্ববহিস্থ, হ্যাঁ, সর্ববহিস্থ শক্তি স্তর। কি? সর্ববহিস্থ শক্তি স্তরে, সর্ববহিস্থ শক্তি স্তরে কি হবে? কি হবে? অযুগ্ম। হোয়াট ইজ অযুগ্ম? অযুগ্ম মানে যোজনী, মানে জোর না, বেজোর একটা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। হ্যাঁ, তোমরা এই মুহূর্তে 2300 জন যুক্ত হয়েছ। এই 2300 জন দয়া করে তোমরা একটু ঠান্ডা মাথায় লেখাপড়া করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানায়া দাও। যারা পড়াশোনা করতে চায় তারা আসবে, যারা পড়াশোনা করতে চায় না তাদের না আসলেও চলবে, কোনো সমস্যা নেই। ইলেকট্রন সংখ্যা এটার একটা কি হবে, এইটার উপর ভিত্তি করে পরিবর্তনশীল যোজনীটা আমরা টের পাই। গেল। এখন তুমি দেখো তো এইখানে কিছু কথাবার্তা লেখা আছে, এই চার্ট তুমি পারো কিনা? এই চার্ট না পারলে এই অধ্যায়টা পড়া বিফল হবে, এই অধ্যায় পড়া বিফল হবে। যেমন মনে করো এই যে এটা হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। যোজনী কত, সক্রিয় কত, সর্বোচ্চ কত, পরিবর্তনশীল যোজনী আছে কি নাই? আছে, তা নাহলে তো এরকম যৌগ হইতো না। আচ্ছা, এরপর এটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম হচ্ছে কিউপ্রাস। কেন? কারণ এখানে কপারের এক যোজনী ব্যবহৃত হয়েছে। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে কিউপ্রিক। কেন? কারণ এখানে 2 যোজনী ব্যবহৃত হয়েছে। যদি কম যোজনী ব্যবহৃত হয় তাহলে আমরা উচ্চারণ করি আস, আর যদি বেশি যোজনী ব্যবহৃত হয় আমরা উচ্চারণ করি ইক। এখন কপার একটা মৌল যার নামটা হচ্ছে কিউপ্রাম। কাপ্রাম মানে হচ্ছে কি ল্যাটিন নাম, তাহলে আমরা কিউপ্রাস বলি। এই গল্প তোমরা আগেও পড়েছ, নিশ্চিত পড়েছ। সুতরাং থ্যাংক ইউ সুমাইয়া নেহেরি নিশা, থ্যাংক ইউ সোনা। তোমরা যেহেতু এটা পারো, আলহামদুলিল্লাহ পারো। এখন যারা তোমরা পারো, এবার এটারে দেখো, এইখানে ফসফরাসের যোজনী 3, এই জন্য এইখানে আমরা কি উচ্চারণ করি? ফসফরাস কি ক্লোরাইড? ট্রাইক্লোরাইড। এইখানে উচ্চারণ করি কি? পেন্টাক্লোরাইড। পেন্টা মানে কত? 5। হ্যাঁ, এরপরে দেখো বোরন ট্রাইক্লোরাইড। কেন? কারণ এখানে 3টা ক্লোরিন আছে। কয়টা ক্লোরিন আছে? 3টা। এখন আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। আগে একটু বইটার উপর দিয়ে যাই, এরপরে আমরা ডিফিকাল্ট জিনিসে পৌঁছায় যাব। এই যে দেখো এইটার কি অবস্থা? এইটা তো লেড, তো লেডের সংকেত পিবি। কেন? প্লাম্বাম। তো ক্লোরিনের যোজনী কত? 2, তাহলে এখানে প্লাম্বাস ক্লোরাইড হবে শব্দটা, আর এখানে প্লাম্বিক ক্লোরাইড হবে শব্দটা। তাহলে এখানে লেডের যোজনী কত? 4, লেডের যোজনী কত? 2। সুন্দর, বোঝা গেছে। এখন স্যার এইটার নাম কি? এইটার নাম NH3। মানলাম স্যার এইটার নাম যে NH3। মনে করেন স্যার হালকার উপরে যদি একটা কথা বলি যে NH3 কি যৌগ? সমযোজী। কেমনে? কারণ এরা ইলেকট্রন শেয়ার করে। স্যার এটা কেমন করে বুঝলেন? কারণ এই দুইটাই অধাতু। স্যার এইটা বুঝলেন কেমনে? কারণ আমি যখন স্ট্রাকচার চিন্তা করব নাইট্রোজেন, তাহলে এই ভিতরেরটা কি? ভিতরেরটা হচ্ছে নিউক্লিয়াস। ভিতরেরটা কি? নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন যদি আমি বলি তাহলে বাইরে এটা কি? প্রথম শেল। এরপরে এটা কি? দ্বিতীয় শেল। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে 7 যদি হয়, প্রথম শেলে 2টা ইলেকট্রন, পরের শেলে কয়টা? 5টা ইলেকট্রন। তাহলে পরের শেলে 2, 4, 5 কয়টা? 7টা ইলেকট্রন। এই 7টা ইলেকট্রন এখন ও যখন হাইড্রোজেনের সাথে শেয়ার করবে তখন কি এমনি শেয়ার করবে? না। তখন কেমনে করবে? হাইড্রোজেনের সাথে যখন শেয়ার করবে তখন আমি ধরে নিলাম এই 2টা ইলেকট্রন উপরে,
এই যে একটা সমদূরত্বে আমি দিলাম, এইবার আল্লাহর অশেষ রহমতে হাইড্রোজেন ওর ইলেকট্রন নিয়ে এখানে আসবে। তাহলে এই হচ্ছে ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, ধরো এই হচ্ছে হাইড্রোজেনের শেল, এই যে এইটা, হ্যাঁ মনে করো এইটা দিলাম, তারপরে ধরো এই যে হাইড্রোজেনের শেল, হ্যাঁ তারপরে মনে করো এই যে হাইড্রোজেনের শেল। তোমরা এটাকে যখন আঁকাবা একটু সুন্দর করে চেষ্টা করবা পরীক্ষার হলে আঁকানোর জন্য, পরীক্ষার হলে আঁকানোর জন্য। এখন তুমি যখন এখানে হাইড্রোজেনকে দিবা, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াস। হাইড্রোজেনের ইলেকট্রনটা তাহলে কি দিয়ে দিবা? ক্রস দিয়ে দিবা। কি দিয়ে দিবা? ক্রস দিয়ে দিবা। তাহলে এখানে দিবা হচ্ছে এই যে ক্রস। এই ক্রস মানে কি? হাইড্রোজেনের ইলেকট্রনটা, এই যে ক্রস মানে কি? হাইড্রোজেনের ইলেকট্রন, এই যে। তাহলে যখন এটা চিন্তা করবা তখন তোমার মাথায় আসবে যে তাইলে এখানে মুক্তজোর ইলেকট্রন অবশ্যই আছে। এই যে ইলেকট্রনটা, এই যে দুইটা ইলেকট্রন, এরা বন্ধন গঠন করে নাই, তাহলে এরা কি জোর ইলেকট্রন? এরা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন, এরা মুক্ত জোর ইলেকট্রন। এবার তুমি যে কোনো যৌগ দেখলে আন্দাজ করতে হবে কয়টা মুক্ত জোর কয়টা বন্ধন জোর আছে। তাহলে একটাই মুক্ত জোর এখানে। এখন অনেকে এবার চিন্তা করে স্যার এটা কি এক জোড়া হবে না একটা হবে? তোমরা যারা যুক্ত হইছ, তোমরা যারা যুক্ত হইছ, ঝাপসা দেখা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না তো? আচ্ছা, যারা যুক্ত হইছ একটু খেয়াল করো। হ্যাঁ, নেটওয়ার্কে একটু প্রবলেম যদি করে এটা তো। থ্যাংক ইউ মিলন কুমার মিনু আইডি থেকে ক্রস ডট স্ট্রাকচার, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। পারা যাবে নিশ্চিত? তাহলে এইখানে যে ইলেকট্রনটা এই জায়গার মধ্যে, এটা কি জোর ইলেকট্রন? এইটা বন্ধন জোর ইলেকট্রন। এটাকে কি বলি আমরা? বন্ড পেয়ার। এটা কি? বন্ড পেয়ার। এরকম অনেক যৌগ আছে, যেমন ধরো PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ট্রাইক্লোরাইড, পেন্টাক্লোরাইড, বন্ধন জোর ইলেকট্রন কয়টা? CO2 যৌগে বন্ধন জোর ইলেকট্রন কয়টা? বেরিলিয়াম ক্লোরাইড যৌগে বন্ধন জোর মুক্ত জোর কয়টা? আছে না এই ধরনের বিষয়গুলো? এই বিষয়গুলোকে একটু একটু ভাবা লাগে, ভাবা লাগে। MD জাকারিয়া যে আইডি থেকে রেকর্ডেড করা লাগবে? আছে আছে। সিদ্দিক শাওন আছে, হিরো গ্রাফাইট অবশ্যই আছে। ওকে, হ্যাঁ। এখন এই জিনিসগুলো তুমি যখন জানবা তখন তোমার কাছে এইটা যেমনে আছে তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় কোয়েশ্চেনটা আসবে কেমনে এবং তুমি লিখবা কেমনে। দেখাই তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাই। প্রথম চলো আমার সাথে একটু প্র্যাকটিস করা যাক। আমরা প্র্যাকটিস করতে করতে এখানে আসবো, প্র্যাকটিস করতে করতে এখানে আসবো। প্রথম কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2022, বলো অ্যান্সার দাও। তোমাদের মধ্যে কে পারবা? ঢাকা বোর্ড 2022 ধনাত্মক যৌগমূলক কোনটা? ধনাত্মক যৌগমূলক হচ্ছে কোনটা হবে? এটা অবশ্যই ফসফোনিয়াম। কেন বলো? এই ধনাত্মক যৌগমূলক ফসফোনিয়াম কেন? তুমি একটু আগে প্র্যাকটিস করলা ফসফেট PO4 3-, কার্বনেট CO3 2-, নাইট্রেট NO3-, তাহলে এটার নাম কি? ফসফোনিয়াম। তাহলে এইটা হবে PH4+, ধনাত্মক যৌগমূলক। নিচের কোনটি দ্বিযোজী? দ্বিযোজী মানে কি? ডাইভ্যালেন্ট বা বাইভ্যালেন্ট বা দুই যোজনী। নাইট্রেটের 1, সালফাইটের 2, ফসফোনিয়ামের 1, ফসফেটের 3। যখন এই উচ্চারণগুলো করবা ফসফোনিয়াম, এটা কি? ফসফেট। এই উচ্চারণটা মিস্টেক করা যাবে না। ফসফেটের যোজনী 3, ফসফোনিয়াম 1, সালফাইট 2। তাহলে অ্যান্সার কত? সালফাইট, সালফাইট। ঠিক আছে, আমি চেষ্টা করব সর্বোচ্চ সময় থাকে ব্যাখ্যা করার। তোমরা যারা যুক্ত হয়েছ ক্লাসের রেকর্ড থাকবে, হ্যাঁ
ক্লাসের রেকর্ড থাকবে শোনা, থাকবে ইনশাল্লাহ। এটা ইউটিউবে দেওয়া হবে, এটা পাবলিক ক্লাস। নিচের কোনটি পানিতে, এই যে একটা প্রশ্ন, এটা নিয়ে তোমরা ডেঞ্জারাস একটা সমস্যায় থাকতে পারো যে কি পানিতে দ্রবীভূত হবে আর কি পানিতে দ্রবীভূত হবে না, এটা নিয়ে তোমরা একটা টেনশনে থাকতে পারো। তো আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দিব যে কি করলে একটু মুখস্থ রাখা যাবে। সিলভার আয়োডাইড পানিতে অদ্রবীভূত, সিলভার ক্লোরাইড অদ্রবীভূত, বেরিয়াম সালফেট অদ্রবীভূত, তাহলে অ্যান্সার ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড মনে থাকবে। এইবার আজমি, আমি ভালো আছি। নুসরাত জাহান আজমি, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দাও। এইবার এটা থেকে একটু বাইর হয়ে আসি। আমি এখানে যা বললাম, তাহলে কোনটি পানিতে অদ্রবণীয়, এটার অ্যান্সার কি হবে? নিচের কোনটি অদ্রবণীয়? অবশ্যই এটা হবে বেরিয়াম সালফেট, কারণ সিলভার নাইট্রেট, সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। এবং তোমরা আমারে বলতে পারো স্যার এটা আমি কেমনে মনে রাখবো? এটা মনে রাখার একটা বুদ্ধি আমি শিখাই দিই। আপাতত একটু মুখস্থ করো, আপাতত একটু মুখস্থ করো। তোমরা দয়া করে একটা ছবি ওঠাও এবং ছবিটা উঠাইয়া তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা একটু খেয়াল করো, দয়া করে এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও এবং এইটা একটু মনে রাখার চেষ্টা করো। সবাই একটা ছবি তুলে নাও। ফেরদৌস আক্তার, হ্যাঁ, ক্যালসিয়ামগুলো শিল্পী একটু খেয়াল করো। এই ছবিটা একটু তোমরা বোঝো, দয়া করে এটা একটু বোঝো। কি কি আয়নিক যৌগের মধ্যে কোনগুলা পানিতে দ্রবণীয় খেয়াল করো, এই যে দ্রবণীয়, আর কোনগুলা পানিতে অদ্রবণীয়। 100% এই সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, বেরিয়াম সালফেট পানিতে অদ্রবীভূত হবে। শব্দটা কি? অপোলার সমযোজী। অপোলার তার মানে কি? পোলার সমযোজী বলে কিছু আছে? অবশ্যই আছে। সমযোজী যৌগের মধ্যে পোলারিটি আছে। তোমরা প্লিজ মনে রেখো 100% আয়নিক যৌগ এবং 100% সমযোজী যৌগ বলতে কিছু নাই। আয়নিক যৌগের সমযোজী ধর্ম আছে, সমযোজী যৌগের আয়নিক ধর্ম আছে। পোলারিটি হচ্ছে, পোলারিটিটা এই যে ডাইপোল বা পোলারিটি, এটা সৃষ্টি হয় কেন? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। সো এখানে এগুলাতে অপোলার, এই যে দেখো কার্বন টেট্রাক্লোরাইড পোলারিটি নাই, সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন ডাইঅক্সাইড এটা তো বালি, C6H6 এটা বেনজিন, এই যে এইটা ইথার, ডাইমিথাইল ইথার, এই যে এইটা কি? মিথেন, C10H8 মনে আছে? হ্যাঁ, বেনজিন, ন্যাপথলিন। এখন প্রশ্ন হইল তাহলে পোলার সমযোজী কোনটা? পৃথিবীর সকল অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড। এবং এই যে আরেকটা মজার জিনিস খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু দেখলে প্রথমে আয়নিক মনে হবে, কিন্তু এটা পোলার সমযোজী যৌগ। AlCl3 অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, কিন্তু পোলার সমযোজী। এটা কি? অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড। পৃথিবীর যত অ্যালকোহল আছে, অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। তুমি আমার বলতে পারো স্যার কেমনে দ্রবীভূত, একটু বলেন তো কেমনে? দেখাবো, দেখাই। তোমরা ঠান্ডা মাথায় একটু দেখো, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলের কি পানিতে, অ্যালকোহলের পানিতে দ্রবণীয়তা হালকা করে একটু দেখো, মনে করো C2H5OH না? খেয়াল করো, C2H5OH, OH মানে কি? অ্যালকোহল। হুসাইন রাকিব আমি বলছি, এই যে দেখো এইখানে C2H5OH, OH, এই যে অক্সিজেন, এইটার সাথে হাইড্রোজেনের একটা কি থাকে? এই যে হাইড্রোজেন হচ্ছে নেগেটিভ এবং অক্সিজেন, হাইড্রোজেন পজিটিভ এবং অক্সিজেন হচ্ছে নেগেটিভ। খেয়াল করো এই পজিটিভ নেগেটিভ হওয়ার বিষয়টা, H2O যেটা থাকবে, H2O খেয়াল করো, ও হচ্ছে যুক্ত থাকবে কার সাথে? এই যে এই হাইড্রোজেন যে পজিটিভ, এইটা পানির, পানির যে যৌগটা আছে H+, ও হচ্ছে নেগেটিভ, এটাকে আকর্ষণ করবে।
এটাকে আকর্ষণ করবে, খেয়াল করো। আর এইটা, এই অক্সিজেন অংশটুকু, এই যে H2O, ও এইচ এর ক্ষেত্রে H প্লাসটা পানির H2O-কে, আর OH এর ওটা পানির H প্লাসকে আকর্ষণ করবে। এই যে এটা হচ্ছে H প্লাস, খেয়াল করো, প্লাস এইটা, এই যে এইটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, খেয়াল করো। ঠিক এইভাবে এটা পানিতে দ্রবীভূত হয়। এই হচ্ছে পানিতে দ্রবণীয়তার ছোট্ট একটা ডায়াগ্রাম, খেয়াল করো। OH কিন্তু এখানে অবশ্য এই দাগটা এমনি না দিয়ে এটা সোজা করে এমনি করে দেয়, কারণ এটা হচ্ছে OH এর বন্ধন। তাহলে C2H5OH, OH এর Hটা পানির অক্সিজেনকে, আর OH এর ওটা পানির হাইড্রোজেনকে আকর্ষণ করে। এটা হচ্ছে অ্যালকোহলের পানিতে দ্রবণীয়তার একটা চিত্র। থ্যাংক ইউ। এই যে আফ্রি যুক্ত হয়েছে, থ্যাংক ইউ আফ্রি। সিলভার ফ্লোরাইড ছাড়া সকল সিলভার ক্লোরাইড, আয়োডাইড, ব্রোমাইড পানিতে অদ্রবণী এবং অপোলার। থ্যাংক ইউ। কিন্তু আফ্রি তুমি এটা কি আইডি দিলা, আইডির যে পিকচারটা দিলা তোমার কে, আরে আফ্রি, লিপা কোনটা তুমি বুঝতেছো না? হ্যাঁ, সিলভার ফ্লোরাইড ছাড়া, আফ্রি হেন আইসা একটা মারাত্মক টপিক বলে গেল। সিলভার ফ্লোরাইড ছাড়া এই যে সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, সিলভার ব্রোমাইড, এরা পানিতে অদ্রবণীয়। এইটা তোমরা একটু মাথায় রেখো, মন থাকবে? ওকে, যদি থাকে আলহামদুলিল্লাহ। তাহলে টুক করে আমরা প্রশ্নে চলে যাই। তাইলে এই দ্রবণীয়তার যে দ্রবণীয়তার ব্যাখ্যা এটা পারা যাবে। এই যে ঢাকা বোর্ড 2022, কোনটির অণুতে দ্বিবন্ধন, ও মাই গুডনেস, এটা কেমনে, কোনটির অণুতে দ্বিবন্ধন, এটা তোমরা কেমনে পারবা? খেয়াল করো, হাইড্রোজেন চোখে মুখে অন্ধকার, H সিঙ্গেল বন্ড H। নাইট্রোজেন 100% ট্রিপল বন্ড N। ক্লোরিন 100% সিঙ্গেল বন্ড Cl। এই যে বাবাজি অক্সিজেন, এইটা হচ্ছে ডাবল বন্ড O। এখন জিজ্ঞেস করো না কেন, এগুলা ছোটবেলায় পড়াইছি, এগুলা দ্বিবন্ধন বিদ্যমান। 8, কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? অষ্টক, BF3 না, PCl5 না, বেরিলিয়াম ক্লোরাইড একটাও না। অ্যান্সার ক্যালসিয়াম ফ্লোরাইড। কেন? কারণ ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছাইরা 2+ হয়, বাবাজি ফ্লোরিন একটা ইলেকট্রন নিতে পারে। এই জিনিসটা করতে গিয়ে আবার তোমরা মিস্টেক করো না, এই 2টা ফ্লোরিন, এই 2টা ইলেকট্রন নিয়ে কি হবে? CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড গঠন করে। পারা যাবে? তোমরা এখনো 2300 জন ক্লাসে আসো, তার মানে এই তোমরা পিওর সোল, এখানে সবাই পড়ালেখা করার জন্য আসছো। তোমাদের জন্য মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তোমাদের এই অসুস্থ প্রতিযোগিতার পৃথিবীতে, মানুষ কেমন যেন দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে, যাকে দ্বারা মানুষ উপকার পায় মানুষ তার অপকার করে, এরকম একটা পৃথিবীতে টিকে থাকার জন্য মানে স্ট্র্যাটেজিকও হওয়া লাগবে, আবার মানবিক গুণাবলীও যেন থাকে তোমাদের ভিতরে। মানবিক গুণাবলী, এটা একটু মাথা রেখো। ক্যালসিয়াম ফ্লোরাইড, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কয়টা? খুব মারাত্মক প্রশ্ন। যোজ্যতা ইলেকট্রন, হ্যালোজেন গ্রুপ নাম্বার 17, ওদের সবার বাইরে 7টা ইলেকট্রন, তাহলে অ্যান্সার 7। টেনশন করে না মাহফুজা, ফারিহা, বিপাশা আইডি থেকে, টেনশন করে না শোনা। আরেকটা কথা, টেনশন এটা হবেই, মনে করো এটা আমি যদি যতই বলি টেনশন করো না, তোমার টেনশন হবেই, ও নিয়েই থাকবা। হ্যাঁ, আমার এই যে আমাদের HSC 24 আর HSC 23 ব্যাচের যারা আমার কাছে SSC 21 পড়ছে, SSC 21 ভয়াবহ করোনার সময় আমি যখন পড়াইছি, তখন তোমরা জানো যে আমার লাইভে 12,000 13,000 ছিল লাইভে, তখন এটা ভয়াবহ অবস্থা ছিল। ওরাও টেনশন করছে, তোমরাও টেনশন করবে। মনে রাখবা, টেনশন জীবনের ধর্ম, এটা থাকবেই।
কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটা? কেমন দুষ্ট একটা প্রশ্ন। এটা পটাশিয়াম। কেন? কারণ এই পটাশিয়াম হচ্ছে ধাতু, সালফার অধাতু, পরিবহন করবে না। পটাশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ কিন্তু কঠিন, কঠিন অবস্থায় পরিবহন করবে না। ম্যাগনেসিয়াম ক্লোরাইড করবে না। আচ্ছা, অরিত্র দাস রিক আইডি থেকে শোনা, সোডিয়াম প্লাস কেন? কারণ সোডিয়াম প্লাস, খেয়াল করে, হ্যাঁ, সোডিয়াম প্লাস, সোডিয়াম কখন সোডিয়াম প্লাস হয়েছে? ও যখন একটা ইলেকট্রন ত্যাগ করেছে। খেয়াল করো, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করেছে তখন সে সোডিয়াম প্লাস হয়েছে। এই যে ইলেকট্রন ত্যাগ করা, ছেড়ে দেওয়া, ছাড়ন মানে জারণ, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে জারণ। হ্যাঁ, তাইলে এই বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া? তাহলে এই সোডিয়াম বাবাজি এই হচ্ছে একটা বিজারক। হ্যাঁ, কারণ বিজারক পদার্থ অন্যকে বিজারিত করতে গিয়ে নিজে জারিত হয়, এই যে জারণ। কিন্তু যখন সোডিয়াম প্লাস হইল, ওর তো আরেকটা ইলেকট্রন ছাইরা দেওয়ার ক্ষমতা নাই, এই বাবাজি তখন একটা ইলেকট্রন রিসিভ করে, নিজের দিকে আকর্ষণ করে। কেন? কারণ ও চায় স্টেবল হইতে। তো তখন যখন এই সোডিয়াম প্লাস হয়ে যাবে তখন সোডিয়াম পরমাণু হবে। এই ঘটনাটা আবার হচ্ছে বিজারণ। এই ঘটনাটা কি? বিজারণ। তখন এই সোডিয়াম প্লাস কি হবে? সোডিয়াম প্লাস। এখন ঘটনা হচ্ছে, স্যার সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তো স্টেবল হওয়ার কথা, সোডিয়াম প্লাস কি আরও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে? না। সোডিয়াম 2 প্লাস পসিবল না স্যার। তাহলে ও এই ঘটনা দিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে কখন? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তখন এই বাবাজি হয়ে যাবে হচ্ছে জারক। ঠিক আছে? মন থাকবে, টেনশন হবে। আর তোমরা এই যে লেখাপড়া করতেছ, লেখাপড়া কইরা তোমাদের অ্যাক্টিভিটি ফেসবুকে এমন যেন না হয় যেটা দৃষ্টিকটু এবং প্রশ্নবিদ্ধ। এমন করো না তোমরা। AGX কি? আরেকজন জিজ্ঞেস করছে। আমি ভালো আছি স্নেহান সম্রাট খান। শোনা, তোরা ভালো থাকিস, এটাই হচ্ছে কথা, এবং ভালো মানুষের মতো আচরণ করিস। রাজন, সন্নিবেশ বন্ধনটা একটু পরে বোঝা দিব। শোনা, সন্নিবেশ বন্ধনটা সোজা। সন্নিবেশ বন্ধন হচ্ছে সমযোজী যৌগে ইলেকট্রনের, মানে সমযোজী যৌগে যে মৌলগুলা যুক্ত হয় তাদের একটা যদি পুরাটা ইলেকট্রন শেয়ার করে দেয়, আরেকজন শুধুমাত্র শেয়ার না করে বা ইলেকট্রন না দিয়েই সে হচ্ছে সেই ইলেকট্রনটা দখল করবে, এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী। হ্যাঁ, সোজা জারক। ঠিক আছে, আমি পড়াবো, সপ্তম অধ্যায়ে পড়াবো। সুমাইয়া নেহেরি নেশা, সবাই তো তোর মতো এত না রে শোনা। সিয়াম হাসান নাকি বুঝে নাই। এ বুঝিস নাই কেন তোরা? একটা গান গা তাইলে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। এবার দেখ, তাইলে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটা? পটাশিয়াম। কিউপ্রাস ক্লোরাইড, একটু আগে বলছি না, কিউপ্রাস ক্লোরাইড 1 তাহলে তামার সক্রিয় যোজনী কত? 1। বিদ্যুৎ পরিবাহী কোনটা? বিদ্যুৎ পরিবাহী এই যে সলিড হবে না, এই যে C6H12O6 চিনির গলিত দ্রবণ। হায়, চিনির গলিত দ্রবণ তো হবে না, তাইলে হবে কোনটা? এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লিকুইড। কেন? কারণ এটা হচ্ছে আয়নিক যৌগ দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাহলে সোডিয়াম সালফেট হবে না, কোনটা হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে ডান। কোনটি সমযোজী যৌগ? হায়, সমযোজী যৌগ কোনটা? এখানে পারা যাবে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড না, অ্যালুমিনিয়াম অক্সাইড না, ম্যাগনেসিয়াম সালফেট না, সালফাইড, সোডিয়াম হাইড্রেট না, HCl। প্রতিটি পরমাণু অর আর্গনের, এই আর্গন কত? আর্গন হচ্ছে 18। তাহলে 18 কোন বাবাজি হবে? ক্যালসিয়াম অক্সাইড, দুইটাই আর্গন হইতে হবে। পটাশিয়াম ফ্লোরাইড না, পটাশিয়ামের 19, ফ্লোরিনের 9, সম্ভব না। ম্যাগনেসিয়ামের 12, ফ্লোরিনের 9, সম্ভব না। ক্যালসিয়ামের 20, অক্সিজেনের কত? 8, সম্ভব না বাবাজি। এটা সম্ভব। কেন?
ক্যালসিয়ামের হইল 20, দুইটা গেলে 18, বাবাজি ক্লোরিনের একটা আসলে 18। তাহলে যে 20 থেকে, এটা কি বুঝছো? খেয়াল করো, আর্গনের ইলেকট্রন বিন্যাস 18, আর্গনের কত 18, এই 18 এখানে আনো। তাহলে আনলে কি হবে চেহারাটা? আনলে হবে ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাইলে ক্যালসিয়াম 2+ হবে। বাবাজি এখানে ইলেকট্রন কয়টা? দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে কয়টা হবে? 18। আর এই যে দুইটা ক্লোরিন, সে যে দুইটা ইলেকট্রন নিল, তাইলে এটা 2Cl- হবে। এই যে দুইটা ক্লোরিন, তখন এটা 18 হয়ে যাবে। তাহলে এই যে ক্যালসিয়াম 2+, ইলেকট্রন সংখ্যা, ক্লোরিন মাইনাস, ইলেকট্রন সংখ্যা, আর্গন ইলেকট্রন সংখ্যা, তারপরে পটাশিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যা, এরা যে সমান, এই জন্য এইটার নাম আইসো ইলেকট্রনীয়। শব্দটার নাম কি? এইটার নাম হচ্ছে, আমি এই যে লিখতেছি না, এই স্লাইডগুলো দিয়ে দিব না, হ্যাঁ, ফেসবুক পেজে লাইভটা শেষ হওয়ার সাথে সাথে এই ড্রাইভ লিঙ্কে গেলে তোমরা আমার লেখাগুলো পাবা। তাহলে এইটার নাম হচ্ছে আইসো ইলেকট্রনীয়। মানে কি? আইসো শব্দটার মানে কি? আইসো শব্দটার মানে সেম। তো ইলেকট্রন, অবশ্যই ইলেকট্রন সংখ্যা সেম, ইলেকট্রন প্রত্যেকের 18, ওর 18, ওর 18, সবার 18। বিনয় দে আইডি থেকে, আমি অবশ্যই জারান বিজারণ পড়াবো। প্রদীপ সাহা, আমি সবগুলো চ্যাপ্টার নেওয়ার চেষ্টা করব। নাফিক রায়হান, তুষার দেবনাথ, কঠিন টপিক তুমি আমার একটু বাইর করে দাও, কোনটা কঠিন টপিক? এরপরে কি দাঁড়াচ্ছে? এই যে এইখানে দেখো, পরেরটা নিচের কোনটি যৌগ, এটা তো পারলা। সালফার ডাইঅক্সাইড, সালফারের সুপ্ত যোজনী, সুপ্ত সালফার ডাইঅক্সাইড, সালফারের সর্বোচ্চ কত? 4, সক্রিয় 4, সর্বোচ্চ কত? 6, 4 থেকে 6 গেলে কত থাকে? 2, তাহলে সুপ্ত যোজনী 2, সালফারের সুপ্ত যোজনী 2, কোনো সন্দেহ নাই। ক্যালসিয়াম ফসফেট, মাই গুডনেস, যখন এই রকম প্রশ্ন আসবে, ক্যালসিয়াম ফসফেট এই যৌগে, খেয়াল করে, হ্যাঁ খেয়াল করে শোনো। আমি জানি না তোমরা এক একজন এক এক রকম পড়াশোনা করছো, তো অনেকে অনেক ভালো পড়ছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ক্যালসিয়ামের যোজনী 2 আর ফসফেট PO4 3-, মানে এটা যোজনী 3, হ্যাঁ এটার যোজনী 3। তো কি হবে? এই বাবাজি 3 ইধার আয়েগা, হ্যাঁ 3 কোথায় আসবে? নিচে এখানে আসবে, আর বাবাজি 2 এখানে আসবে। তো ফির কে বানেগা? ওমা, এই যে এটা, তা কি হবে? CA, ওমা কি একটা অবস্থা, দেখো তো কি কথা শোনেই না, হ্যাঁ হঠাৎ করে। এই যে এটা কি হবে? CA3 PO4 হোল কত? 2। এখন দেখো এখানে কেউ যদি জিজ্ঞেস করে এইখানে পরমাণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা কত পারবা? ক্যালসিয়ামের কত? 3, এরপরে গুণ দিও না প্লাস। এই যে ফসফরাসের 1, অক্সিজেন কয়টা? 4, আর 1 কত? 5, 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 10 আর 3 কত? 13, তাহলে এই পরমাণুর সংখ্যা 13। আচ্ছা, এইবার তোমরা শোনো, 11 নাম্বার ইউনিট মানে জৈব যৌগের উপরে আমি আল্লাহ যদি বাঁচা রাখে একটা 3 ঘন্টার মেগা ক্লাস দিব, শুধু জৈব যৌগ রূপান্তর থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সমাধান, এবং ইন্টারমিডিয়েটে যে তোমরা যাবা, তোমরা যারা চিন্তা করছো যে জৈব যৌগ অধ্যায়টা স্কিপ করবা, আল্লাহর দোহাই লাগে, তোমার সামনের ভবিষ্যৎ বাঁচাইতে গেলে জৈব যৌগ স্কিপ করা যাবে না। জৈব যৌগ না পড়া SSC পরীক্ষা পাশ করা হবে পাপের সমতুল্য। কারণ ইন্টারমিডিয়েটে গেলে বায়বীয় থাবর খাইতে হবে। তখন হঠাৎ করে দেখবে আশপাশ থেকে বিচিত্র বাড়ি আসতেছে, টের পাবা না যে জৈব যৌগ যে আমি পড়ি নাই এগুলা কি। আহমেদ রশিদ, বেরিলিয়ামের
বেরিলিয়ামের সাইজটা ছোট না, সো ছোট সাইজ, তো এই ছোট সাইজ হওয়ার কারণে বেরিলিয়াম ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারে না। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 না, তো বেরিলিয়ামের ক্ষেত্রে যেটা হয়, বেরিলিয়ামের সাইজ ছোট, মানে দুইটা শেল, তো এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, তো আকর্ষণটা বেশি হয়। তো বেশি হওয়ার কারণে এই ছোট সাইজ থেকে ইলেকট্রন বাইর করাটা একটু ডিফিকাল্ট, ওর জন্য কষ্টকর। সুশান্ত পাল আইডি থেকে থ্যাংক ইউ। নিগার সুলতান আইডি থেকে মিতু, আমি স্কুল কোয়েশ্চেন করাবো শোনা, একটা ক্লাসে অনেক কিছু একসাথে করানো ডিফিকাল্ট শোনা, ডিফিকাল্ট। এবার এখানে আসো, যশোর বোর্ড। তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4 পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কয়টা পরমাণু? তো পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? K2Cr2O7। নিশ্চয়ই তোমরা এটা পারো। 2 2 4 আর 7 4 11, এই হচ্ছে 11, এই হচ্ছে 11। 2 2 4 7 4 11, বুঝছো? নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস? বাবাজি, নিয়ন কত? 10। এবার তোমরাই বলো কোনটা 10 হবে, বলো। ওর কি 10 হওয়ার সম্ভাবনা আছে? পটাশিয়াম 19 না, ক্যালসিয়াম সালফেট 20 না, ম্যাগনেসিয়ামের 12, 12 থেকে 2টা গেলে 10, অক্সিজেনের হচ্ছে 8, 2টা গ্রহণ করলে কি হবে? 10, এইটা হবে। সোডিয়াম ক্লোরাইড হবে না, কারণ ক্লোরিনের হচ্ছে 17, সোডিয়ামের 11। তাইলে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে। নয়ন আসাম, পড়েছিস মনা? নয়ন আসাম, খেয়াল করিস, আজকে কিন্তু ক্লাস 12:30 পর্যন্ত চলে যেতে পারে, তোমরা একটু মানসিকভাবে তৈরি থাকো। হ্যাঁ, এরপর কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? একেবারে চোখে মুখে আয়রন। কেন? কারণ আয়রনের যোজনী হচ্ছে 2ও হয় 3ও হয়। জিঙ্ক হবে না, অ্যালুমিনিয়াম হবে না, ক্যালসিয়াম হবে না। ক্যালসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের 3, জিঙ্কের যোজনী অনলি 2, আয়রনের যোজনী 2 3 দুইটাই হবে। পারা যাবে? এরে এ তোরা পারবি না বল? পারবি? পারবি রে? উম্মে সালেহা খানম স্বর্ণ, শোনা, তোরা পারবি না? হ্যাঁ, তোরা না পারলে কে পারবে? আরে ইন্টারমিডিয়েটের যে জীবনটা সামনে আসতেছে, আমার এইচএসসি 24-এর ব্যাচ যারা আমাদের কাছে অফলাইনে পড়ে, মিরপুর 10 নম্বর, মিরপুর 10-এ আমাদের কোচিংটা হচ্ছে চারুলতা ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর 10, এটার সামনে আমাদের অফিস। এইচএসসি 24-এর আমাদের এখন 7টা ব্যাচ আছে অফলাইনে, আমার এবং আমাদের এফটির। প্রত্যেকটা স্টুডেন্ট ওরা আমাদের সামনে যখন থাকে টেনশন করে এরকম যে, স্যার কি পড়ে আসলাম আর এখন কি দেখতেছি, ইন্টারমিডিয়েটের লাইফটা খুব কঠিন হবে সামনে। আমি তোমাদেরকে করজোরে মিনতি করছি, অনুরোধ করছি, তোমরা এসএসসি পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে মানে 7 দিন 7 ডেজ একটা ছুটি নিবা, রিল্যাক্স ট্যুর দিবা। কক্সবাজার চলে যাও, সিঙ্গাপুর চলে যাও, দুবাই চলে যাও, মন চাইলে তুমি নাসায় চলে যেতে পারো, মন চাইলে তুমি ফিফি আইল্যান্ডে গিয়ে ঘুরে আসো। টাকা আরও বেশি থাকলে ইউরোপ ট্যুরে যাও, আরেকটু সময় বেশি লাগবে, ইউরোপ ট্যুরে গেলে আরেকটু সময় বেশি লাগবে। আর যাদের আমার মতো অবস্থা, টাকা পয়সা একটু কম আছে, তারা বড়জোর আমাদের বিশাল সমুদ্র সৈকতটাতে গিয়ে একটু বসে আরাম করতে পারো। এরপর তোমাদের এইচএসসি লাইফটা শুরু হবে। এই এইচএসসি লাইফ যত দ্রুত তুমি শুরু করবা তোমার তত মঙ্গল। এইচএসসি লাইফ শুরু করার সাথে সাথে এখানে 2টা ভাগ হয়ে যাবে। কিছু স্টুডেন্ট 100% নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের জন্য লেখাপড়া করবে, তারা একটা গ্রুপ, কলেজ অ্যাডমিশন গ্রুপ সিএজি, এই গ্রুপে তোমরা পড়াশোনা করবা এবং এই ইন্টারমিডিয়েট একসাথে চালাবা। আর তোমাদের মধ্যে যাদের এই 2টা কলেজে পড়ার আগ্রহ, ইচ্ছা নাই বা সুযোগ নাই, তারা সরাসরি এইচএসসি কোর্স, পড়ালেখা, বই স্টার্ট, কোনো কথা নাই। এসএসসি পরীক্ষাটা শেষ হবে, 1 সপ্তাহ ব্রেক, ইন্টারমিডিয়েট শুরু, ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর ফিউচার। ঠিক আছে?
ওকে, ডান। এখানে একটা হালকা একটু বাড়ি মেরে নিলাম। এইবার আসি এইখানে। এইবার এই যে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? 0। কেন? সালফার ট্রাইঅক্সাইড SO3, এটা সর্বোচ্চ কত? 6, সক্রিয় কত? 6, 6 - 6 0, এগুলো তোমরা পারো। কার্বন মনোক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? দাও, সিলেট বোর্ড 22। কার্বন মনোক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন পারবা? পারবা তোমরা? কার্বন মনোক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন বলো। কার্বন মনোক্সাইড 23 নাম্বার, মুক্তজোড় ইলেকট্রন। তো একটা অক্সিজেন তো হবে, তাই না? একটা অক্সিজেন হবে। তো কার্বনের 6 না, তো বাইরে কত? 4। এখন যদি অক্সিজেনের বাইরে কত? 6। এখন যদি দুইটা ইলেকট্রনকে শেয়ার করে, 1 2 3 4 5 6, তাহলে দুইটা ইলেকট্রন থাকে এইখানে। মানে আলটিমেটলি মুক্তজোড় কার্বনের একটা, অক্সিজেনের দুইটা, তাহলে এখানে টোটাল হবে 3। ওকে, পরেরটা, H2S যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? H2S যৌগে, খেয়াল করো, সিলেট বোর্ড 2000। ঠিক আছে। ওকে, H2S যৌগে সালফারের সুপ্ত যোজনী বলো। পারা উচিত তোমাদের। পারবা? এগুলো 4। নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত? অ্যামোনিয়াম, তো NH4 ফসফেট, এটা 3 এখানে চলে আসবে, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে 3 ফসফেট। তাহলে সংকেত এই তো NH4 3PO4, তাহলে এটা নিশ্চিত এটা হবে। কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? বলো অ্যান্সার কি হবে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে কম গ্যাসীয়, যেটা গ্যাসীয়। সালফার 8 না, অক্সিজেন ইয়েস, আয়োডিন না, এটা কঠিন, H2O লিকুইড না। এই হইল 2022-এর প্রশ্ন। এইবার যদি টুক করে 2021-এ ঢোকো, তাহলে 2021-এর প্রশ্নগুলো তোমাদের কাছে কমন থাকার কথা। সিমিলার ক্যাটাগরির প্রশ্ন দেখো, একই ক্যাটাগরির প্রশ্ন। কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী 2, সর্বোচ্চ 4। পানিতে অদ্রবণীয় লবণ কোনটা? এই যে এটা সিলভার ক্লোরাইড। ওই যে আফ্রি বলছি একটু আগে, সিলভার ফ্লোরাইড ছাড়া কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? মাই গুডনেস, সরি, পানিতে দ্রবণীয়। এই যে অ্যালকোহল। কেন? CH4, C2H6, C4H10, এরা জৈব যৌগ, এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, CH3OH হবে অ্যান্সার। ঠিক আছে সামি পারবি না? থ্যাংক ইউ। তোমরা যে এই রাত 11:30টার সময় 2100 জন লাইভে, মানে আমি শুরু করেছিলাম 2300 জন দিয়ে, তোমরা এখন 2100 জন। কতক্ষণ ধরে লাইভ চলতেছে? প্রায় 53 মিনিট। থ্যাংক ইউ। কষ্ট সার্থক করুক আল্লাহ। এইবার CCl4-এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন। এই কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা CCl4। তার মানে CCl4 যদি চিন্তা করো, এটা কার্বন, তাহলে কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এটা হচ্ছে নিউক্লিয়াস, কার্বনের নিউক্লিয়াস, তাহলে এটা হচ্ছে প্রথম শেল। কোন শেল? প্রথম শেল। এবার এটা কি শেল? এটা দ্বিতীয় শেল। তাহলে দ্বিতীয় শেল, কার্বনের শেল তো দুইটাই হবে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন 2টা, পরে কটা? 4টা। এখন ক্লোরিন কয়টা? 4টা। তাহলে ক্লোরিন যদি 4টা হয়, 4টা সমদূরত্বে ইলেকট্রন দিলাম। এবং এখন আমি যদি ক্লোরিন আঁকাই, তাহলে এই হচ্ছে ক্লোরিন একটা এখানে একটু লাগাই দিলাম, একটা এই যে দিলাম, হ্যাঁ, একটা ক্লোরিন একটু ছোট করে দিই, আচ্ছা ছোট করে দিলাম। ঠিক আরেকটা ক্লোরিন হচ্ছে এইখানে, এই হচ্ছে ক্লোরিন, হ্যাঁ, তারপর এইখানে এই হচ্ছে ক্লোরিন, তারপর এইখানে এই হচ্ছে ক্লোরিন।
তাহলে ক্লোরিনগুলো লাইগে আছে না, আছে না লাইগে? তখন লাইগে যদি থাকে তাহলে নিশ্চিত ক্লোরিনের বাইরে কয়টা, 7টা। তাহলে 1 2 3 4 5 6, এই হইল 7। তারপরে ঠিক সিমিলার ওয়েতে 1 2 3 4 5 6, এই হইল 7। সিমিলার 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6। এটা তোমরা পরীক্ষার হলে যখন আঁকাবা চেষ্টা করবা এইটাকে গোল্লা দিতে আর বাকিগুলোকে ক্রস দিতে। তো কেন্দ্রীয় পরমাণুর বাইরে তো 8টা ইলেকট্রনই হইল। তো 8টা ইলেকট্রন যে হইল 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, 4 দুগুণে কত, 8। তাহলে এইখানে অ্যান্সার হবে 8। বলো। আবির ইসলাম, এইচএসসির ক্লাস তো আমি নিচ্ছি। এইচএসসির ক্লাসটা আমাদের সাইকেল 3 চলতেছে। সাইকেল 1 সম্পূর্ণভাবে ফ্রিতে দিয়েছি এবং পড়িয়েছি। সাইকেল 2 আমরা পেইড ব্যাচে পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। সাইকেল 3তে আমরা পড়াচ্ছি এখন, ঠিক আছে। বুরহান মুনতাসার আইডি থেকে, মুনতাসির, তুমি যখন ইলেকট্রনগুলোকে আঁকাবা না তখন দেখবে যে বাইরে কয়টা করে ইলেকট্রন আছে, তখন হিসাব করবা কোন মৌলটার যোজনী 0। 100% ক্রিপ্টন। কারণ কি, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কী কী? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এটা কোন গ্রুপ? গ্রুপ নাম্বার 18। এই যে ক্রিপ্টন, যোজনী 0। কোন মৌলের জোরের পরিবর্তনশীল যোজ্যতা আছে? জোড়া নিশ্চিত এটা আয়রন আর মার্কারি হবে। মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরি ক্লোরাইড, তাহলে এটা আয়রন হবে আর মার্কারি হবে। ঠিক আছে। এমডি রিফাত হাসান, রিফাত, আমি একটু আগে এটা বলেছি, দ্রবীভূত এবং দ্রবীভূত না হওয়ার ব্যাখ্যাটা একটু বড়, আপাতত একটু মুখস্থ করার জন্য আমি মাঝখানে একটা চার্ট দেখাইছিলাম। H2S এ সালফারের সুপ্ত যোজনী, অনেক বোর্ডে আসছে এটা। তো H2S সালফারের যোজনী 2, সর্বোচ্চ কত? 6, অ্যান্সার হবে 4। সালফেট আয়নের সালফেট আয়নের মূলকের যোজ্যতা কত? সালফেট আয়ন ফসফেট PO4 3 হবে। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে বলো তো? ফসফরাস ট্রাইক্লোরাইড যোগে অ্যান্সার কি হবে? ট্রাইক্লোরাইড PCl3। তাহলে নিশ্চিতভাবে তোমাদের একটু মনে রাখতে হবে PCl3, ফসফরাসের সাথে 3টা ক্লোরিনই সম্ভব, 3টা। তাইলে এখানে 3টা ক্লোরিন যদি হয়, ক্লোরিন, তাহলে এটার অ্যান্সার হবে 3। কুমিল্লা বোর্ড 2021-এর প্রশ্ন। ঠিক আছে, ওকে। এইবার প্রশ্ন হচ্ছে এই যে কোনটা পানিতে অদ্রবণীয়? কোনটা পানিতে অদ্রবণীয়? পানি, এই যে জৈব যৌগ CH4, লিথিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, আয়নিক যৌগ, এরা পানিতে দ্রবীভূত হবে। জিজ্ঞেস করছে অদ্রবণীয় CH4। কপারের যোজ্যতা ইলেকট্রন কত? কপার 37। বলো। কপার তোমরা জানো এটা। কপারের ক্ষেত্রে এটা কত? 29। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? একটা। এখন যদি তুমি আমাকে বলো যে স্যার তাহলে এইটা হচ্ছে কোন শেল? কে শেল। এইটা কোন শেল? এল শেল। এইটা কোন শেল? এম শেল। এইটা এন শেল। কে শেল ইলেকট্রন কয়টা? 2টা। এল শেল ইলেকট্রন কয়টা? 8টা। এম শেল ইলেকট্রন কয়টা? 18টা। এন শেল ইলেকট্রন 1টা। অ্যান্ড ডোন্ট ফরগেট দিস মাই ডিয়ার, ডোন্ট ফরগেট দিস, পরীক্ষায় আসবে। থ্যাংক ইউ ইবনে হোসাইন আইডি থেকে। অবশ্যই এটা ওয়াইটিতে যাবে, সাইফ আলম যাবে, এটা 1 হবে। তাহলে অ্যান্সার কি হবে এটার? এটার অ্যান্সার হবে 1।
অ্যান্সার 1। নিচের কোনটি ত্রিযোজী যৌগমূলক? তিনযোজী, অবশ্যই ফসফেট। ক্যালসিয়াম হাইড্রেটে কোন ধরনের, এই যে এবার বলো 39 নম্বর। ক্যালসিয়াম হাইড্রেট CaH2 ধাতু, তাহলে এটা 2+2-। হাইড্রেটে হাইড্রোজেনের জারণ মান -1, চ্যাপ্টার 7-এ পড়েছ, এটা আয়নিক। আয়নিক। পানিতে অদ্রবণীয় যৌগ কোনটা? অদ্রবণীয়, আবার একই কোয়েশ্চেন। সোডিয়াম ক্লোরাইড দ্রবণীয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, CCl4। কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু পোলার সমযোজী যৌগ, খেয়াল করো, পোলার সমযোজী যৌগ। কার্বন টেট্রাক্লোরাইড CCl4 অপোলার সমযোজী যৌগ। দ্বিপরমাণুক অণু গঠন করে। দ্বিপরমাণুক বলো। নিশ্চিত ওজন হচ্ছে O3। হিলিয়াম অনলি হিলিয়াম, বেরিলিয়াম অনলি বেরিলিয়াম, লেকিন ফ্লোরিন হচ্ছে F2, তাহলে এটা F2। কঠিন, কষ্ট না, তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো তাদের কাছে এটা অবশ্যই কষ্টের কোনো কারণ হইতে পারে না, অবশ্যই কষ্টের কারণ। নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? আবার একই প্রশ্ন, এই সিলভার ক্লোরাইড। FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? অবশ্যই 0, কারণ আয়রনের এখানে সক্রিয় 3, সর্বোচ্চ 3, 3 থেকে 3 গেলে কত থাকে? ঘোড়ার ডিম। তারপর নিচের কোনটি যৌগমূলক? এটা বলো, নিচের কোনটি যৌগমূলক? পারবা? পারলা? NO2 মাইনাস, নাইট্রাইড আর নাইট্রেট NO3। ধনাত্মক যৌগমূলক কোনটা? অবশ্যই ফসফোনিয়াম, PH4+, ফসফোনিয়াম। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এরপর এই একই প্রশ্ন, নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়? 100% ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম ক্লোরাইড, কারণ সিলভার ক্লোরাইড, মিথেন আর ন্যাপথলিন পানিতে দ্রবীভূত হয় না। নিচের কোন মৌলের যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা ভিন্ন? কেমন প্রশ্ন এটা বলো। এটার অ্যান্সার হচ্ছে ক্লোরিন। কেন? ক্লোরিনের যোজনী ইলেকট্রন কত? 7, বাইরে 7টা, কিন্তু ক্লোরিনের যোজনী কত হয়? 1। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী SO2, সুপ্ত সালফার ডাইঅক্সাইড। সক্রিয় কত? 4। সালফারের সর্বোচ্চ কত? 6, 6 থেকে 4 গেলে কত থাকে? 2। কোনটি একযোজী যৌগমূলক? একযোজী। কার্বনেট না, 2। সালফেট 2। হাইড্রোজেন ফসফেট না, 2। HPO4, এই যে হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট। কেমনে বাইসালফেট? বাইসালফেট হচ্ছে HSO4। তা আমি যদি এখন লিখি পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট, ক্যালসিয়াম বাইসালফেট, তখন HSO4 এর বাইরে 2 দিতে হবে, কারণ এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়ামের যোজনী 2। ক্যালসিয়ামের যোজনী 2। পারা যাওয়ার কথা? না পারা যাওয়ার কিছু আছে? নাই, কোনো কিছু নাই। এরপর অ্যামোনিয়া কই গেল? অ্যামোনিয়া অণুতে সম্মিলিত 18 এবং 21-এ আসছে। একই প্রশ্ন, অ্যামোনিয়া অণুতে মুক্তযোজী ইলেকট্রন কয়টা? অ্যামোনিয়া 1টা, বলারই দরকার নাই। ত্রিবন্ধন বিদ্যমান, ত্রিবন্ধন 100% এটা। কেন? অ্যামোনিয়া সিঙ্গেল বন্ড, BF3, বোরন ট্রাইফ্লোরাইড সিঙ্গেল বন্ড, আয়োডিন সিঙ্গেল বন্ড, N2 কেমনে হবে? N, 3টা বন্ড N, 3টা বন্ড N। নিচের কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? যেটা হচ্ছে গ্যাসীয় থাকবে, তাহলে নিশ্চয়ই এটা কার্বন ডাইঅক্সাইড হবে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বন্ধন কি? সমযোজী অণুসমূহ যখন পরস্পর কাছাকাছি আসে তখন এদের মাঝে
যে আকর্ষণ বল থাকে, দুর্বল আকর্ষণ বল থাকে, এটার নাম ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আফিফ রহমান, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, আর যোজনী হচ্ছে ওই মৌলটা আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। দুইটা ওয়ে ডিফারেন্ট থিং। ঠিক আছে, ওকে, পারা যাবে, পারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগে নিচের কোন যৌগে, আচ্ছা এটা না, নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী 0, যেখানে আয়রনের যোজনী 3 ইউজ হয়েছে সেইটা। আয়রনের যোজনী 3 ইউজ হয়েছে কোনটা? এই যে এই যৌগে। কেন? কারণ এই যে আয়রনের যোজনী গেছে ওর কাছে আর সালফেটের যোজনী আসছে ওর কাছে। তাহলে আয়রনের যেই যোজনীতে 3 ব্যবহার হয়েছে সেইটার সুপ্ত যোজনী হচ্ছে 0। ওকে, ডান, ডান, পারা যাবে। আচ্ছা, জয় হাসান আইডি থেকে প্রশ্ন হচ্ছে, খাইছে রে, আরেকজন আসছে, ফেরদৌস ওয়াহিদ, চ্যাপ্টার 7-এর ক্লাস। চ্যাপ্টার 7-এর কয়টা ক্লাস আমি করাইছি তুমি দেখছো ইউটিউবে? চ্যাপ্টার 7-এর ক্লাস করান জলদি। চ্যাপ্টার 7-এর অনেক ক্লাস আছে ইউটিউবে, একটু খেয়াল করে দেখো। ইউটিউবে লেখো রাসায়নিক বিক্রিয়া, MCQ CQ, আমার ভিডিও দেওয়া আছে। এগুলো আমি জীবনে অনেকবার দিছি। এখন এগুলো হচ্ছে জাস্ট SSC 23 ব্যাচের জন্য একটা ক্লাস, যে ক্লাসে একটু মোটামুটিভাবে যারা নতুন তোমরা, তারা একটু যেন রিভিশন করতে পারো কোনটা অ্যানায়ন, কোনটা গুনতে হবে, কোনটা অ্যানায়ন। কোনো কথা নাই, এই যে এইটা অ্যানায়ন। কেন? কারণ 17টা প্রোটন, আর আমি দেখতেই পাচ্ছি বাইরে 18টা ইলেকট্রন আছে, এই কারণে এটা অ্যানায়ন। জসিমউদ্দিন আইডি থেকে থ্যাংক ইউ। বুরহান মুনতাসির, গাঠনিক সংকেতের ভিডিওটা, গাঠনিক সংকেতের ক্ষেত্রে এটা ইয়েতে আছে, আমার অধ্যায় ভিত্তিক যেই মানে ভিডিওসগুলো আছে সেইখানে আমি ব্যাখ্যা দিয়েছি। একটু টেস্ট চেঞ্জ করি, MCQ করতে করতে একটু লাগতেছে, আবার একটু পরে আমরা আসবো MCQতে। আমরা একটু CQতে যাই। হ্যাঁ, CQতে যাই। আচ্ছা, কয়েকটা জিনিস তোমাদেরকে একটু দেখাইনি, এইটা তোমরা একটু ছবিটা তুলে নাও। নিষ্ক্রিয় গ্যাসের প্রয়োজনীয়তা, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, মনে রাখবে এটা। নিষ্ক্রিয় গ্যাস কোন কোন কাজে ব্যবহৃত হয়। ওকে, 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 ডান। আচ্ছা, এরপরে তোমরা এইটাকে একটু লিখে রাখো, এই গাঠনিক সংকেতগুলো একটু লিখে রাখো। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 বন্ধন, অক্সিজেনের ডাবল বন্ড, নাইট্রোজেনের ট্রিপল বন্ড। ঠিক আছে, ওকে। তারা মাহমুদ, 54 নম্বরে কেন বুঝো নাই? 54 নম্বরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। 17টা প্রোটন, বাইরে ইলেকট্রন আছে 18টা। তাহলে 17টা প্রোটনের জায়গায় যদি 18টা ইলেকট্রন থাকে, অবশ্যই একটা ইলেকট্রন বেশি। তাহলে কারো যদি ইলেকট্রন বেশি থাকে সে কোন আয়ন হবে? অ্যানায়ন। ওকে, অ্যানায়ন দিব। ঠিক আছে, ওকে। এইবার প্রশ্ন হচ্ছে এর পরেরটা তোমরা একটু, এই যে এটা তো এইটা একটু তোমরা প্র্যাকটিস করো। এই কয়েকটা যৌগের নাম, কোনটা সবুজ ভিট্রিয়াল, কোনটা নীল ভিট্রিয়াল, কোনটা সাদা ভিট্রিয়াল, পরীক্ষায় আসতে পারে। যেটা হোয়াইট ভিট্রিয়াল, জিঙ্ক সালফেট 7 অণু পানি। যেটা কাপড় কাচার সোডা, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, যেহেতু 10, তাইলে এইটাকে বলা হয় ডেকাহাইড্রেট। কাপড় কাচার সোডা ডেকাহাইড্রেট। কি হাইড্রেট? ডেকাহাইড্রেট। ব্লু ভিট্রিয়াল, গ্রিন ভিট্রিয়াল, গ্লুকোজ, ইথানল, মিথানল। ঠিক আছে, ঠিক আছে। পরে দেখো, আচ্ছা, ঢাকা বোর্ড 2022-এ পরে আসছি, এইটা একটু দেখি, এই জায়গাটা একটু খেয়াল করো। ময়মনসিংহ বোর্ড 2022, তোমাদের পরীক্ষায় এই সিমিলার ক্যাটাগরির প্রশ্ন আসবে, মোটামুটি ধরে নাও এই প্রশ্ন আসবে। এটা আসে পরীক্ষায়, এগুলো আসে। তোমরা আমারে বলো এই প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা পারবা কিনা। ময়মনসিংহ বোর্ড 2022, দেখো, নিশ্চিত MnQr কোনো মৌলের প্রতীক না, ভালো কথা। এখন
কোনো মৌলের প্রতীক না। দেখো সোডিয়ামের আগে এম আর সোডিয়ামের পরে এন, তো হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তাহলে এম নিশ্চয়ই লিথিয়াম আর এন মানে পটাশিয়াম। ফসফরাস সালফার এইটা হচ্ছে ক্লোরিন, তাহলে এইটা হচ্ছে ফ্লোরিন। কারো বুঝতে সমস্যা নাই। ভর সংখ্যা কাকে বলে? প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর কেন নির্ভর করে? তাপমাত্রা বাড়লে অণুসমূহের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়, এবং গতিশক্তি বৃদ্ধি যদি পায় তাহলে আয়তনটা বেড়ে যাবে। আর আমরা জানি রো ইকুয়ালস টু m/v। আয়তন যদি বাড়ে ঘনত্ব কমে। কি কমে? ঘনত্ব কমে। আয়তন বাড়লে ঘনত্ব কমে। সুতরাং দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপরে নির্ভরশীল। আবিদ, থ্যাংক ইউ। ঠিক আছে, পারা যাবে। থ্যাংক ইউ। এগুলো কোনো ব্যাপারই না, সাবাস। এই রকমের কনফিডেন্ট লাগবে। এন ও আর মৌল কি ধরনের বন্ধনে আবদ্ধ হয়? কি? এন ও আর। এন বাবাজি কি? কে। আর সিএল মানে কি? পটাশিয়াম ক্লোরাইড। নিশ্চিত আয়নিক বন্ধন। এটা কি বলছে? চিত্র সহ বর্ণনা করতে। এই চিত্রটাই তো ফ্যাক্টর। এই চিত্রটা ফ্যাক্টর। পটাশিয়াম ক্লোরাইডের যখন তুমি চিত্র আঁকাইবা, সেই চিত্রটা কেমন আঁকাইবা সেটা ফ্যাক্টর। আমি একটু শর্টকাট তোমাদেরকে একটা চিত্র দেখাই। তোমাদের এই চিত্রটা তোমাদের পরীক্ষায় আঁকাইতে হবে যদি তুমি ডেফিনেটলি মার্ক ভালো চাও। এই চিত্রটা সরাসরি পরীক্ষার হলে আঁকাবা পটাশিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা, এবং এই চিত্রটা তোমরা দিবা। এই যে এই চিত্রটা দিবা, এই যে চিত্রটা পটাশিয়াম ক্লোরাইডের গঠন। আমি আঁকাইলাম না, টাইম লস, এই জন্য আমি একটু দেখাই দিলাম তোমাদের জন্য হয়। পটাশিয়াম, এটা কি পরমাণু? পটাশিয়াম পরমাণু। 2টা, 8টা, 8টা, একটা, বাইরে একটা। আর এটা কি? ক্লোরিন। 2, 8, বাইরে 7। এই ইলেকট্রনটা ও ওকে দিবে। তো দিলে পরে পটাশিয়ামের বাইরের শেলটা চলে যাবে। শেল চলে গেলে 3টা শেল থাকবে, প্লাস হবে। আর ক্লোরিনের ওই একটা ইলেকট্রন এখানে যুক্ত হবে, ও মাইনাস হবে। এইটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার, and you have to write like this. পারবা? পরীক্ষার হলে এইটা আঁকাইতে পারবা? তোমাকে এইটা আঁকাইতে হবে পরীক্ষার হলে, কলম দিয়ে আঁকাইতে হবে, পেন্সিল দিয়ে আঁকাইতে পারো, সমস্যা নাই। তুমি চাইলে কাটা কম্পাস নিয়েও যেতে পারো, তবে কাটা কম্পাস নিয়ে গেলে চিত্রটা সুন্দর হবে, গোল হবে, এবং সুন্দর চিত্র আঁকাইলে টিচারেরও খুশি হওয়া উচিত। ওকে? নিস রয় এন, কাউকে আমি ভুলি নাই। এসএসসি 23 ব্যাচকে ক্লাস নিলে এইচএসসি 23 বলে ভুলে গেছি, এইচএসসি 24 বলে ভুলে গেছি, আবার এইচএসসি 23-এ ক্লাস নিলে এসএসসি 23 বলে ভুলে গেছি। ওরে ভাই রে ভাই, এ কী রে, তোরা কী রে? হ্যাঁ, আমি তো মানুষ একটা, একসাথে 5টা ব্যাচকে হ্যাপি করা তো দুর্বিষহ কাজ। এমডি জোহার, ঘুম আসতেছে, ঘুমাও, ভেরি গুড, কোনো সমস্যা নেই, ঘুম আসলে ঘুমাবা। এই যে আমার তো ঘুম আসতেছে, আমি কি ঘুমাচ্ছি? ঘুমাচ্ছি না। এরপরে চিত্রটার মধ্যে কি আছে? দাঁড়াও, চিত্রটার মধ্যে কি আছে? এম ও আর, খেয়াল করো, কি আর? এম ও আর, এবং কিউ ও কিউ, মৌলের মধ্যে বন্ধন কি একই? বাবারে বাবা, কিউ কিউ। এম আর আর কি? এম মানে হচ্ছে লিথিয়াম, আর আর মানে হচ্ছে ক্লোরিন। তাহলে লিথিয়াম ক্লোরাইড অবশ্যই একটা আয়নিক যৌগ। কিন্তু কিউ কিউ মানে কি? কিউ কিউ মানে হচ্ছে ফ্লোরিন। এর এক জিনিস না, কারণ ফ্লোরিনের স্ট্রাকচারটা হবে সমযোজী, লিথিয়াম ক্লোরাইড হবে আয়নিক। এটা 4 মার্কের জন্য লিখতে হবে, 4 মার্ক, 4 মার্কের জন্য লিখতে হবে। আরেকজন বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড দেখাইতে, কে? সুস্মিতা ভট্টাচার্য। অ্যালুমিনিয়াম অক্সাইড আমি দেখালে কি আমাকে চকলেট খাওয়াবা? হ্যাঁ,
এই যে তোমরা আমাকে বলতেছো স্যার এটা দেখান ওটা দেখান, আমি যে দেখাই দিই, তা আমাকে কী খাওয়াবা বলো? চকলেট খাওয়াবা? আরে স্যার করান তো। আরে আপনারা যা বলছি তাই করান, খাওয়াবো না, জান। তোমরা এমন হবা? এমন হইলে তো আর মানবিকতার কিছু থাকলো না। Al2O3, তাহলে অ্যালুমিনিয়াম কি করবে? 3টা ইলেকট্রন ছাড়বে। তাইলে 3টা ইলেকট্রন ছাড়লে 3+ হবে। কয় প্লাস? 3+। কিন্তু অক্সিজেন তো 3টা ইলেকট্রন নিতে পারে না। অক্সিজেন কয়টা ইলেকট্রন নেয়? 2টা। তো অক্সিজেন যদি 2টা ইলেকট্রনই নেয় তাইলে ও 2- হবে। এতে ইলেকট্রনের সমতা বিধান হইল না। তাহলে সমতা বিধান করার জন্য 2টা অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে 2টা অ্যালুমিনিয়াম যদি 2টা 3+ গঠন করে তাহলে ওভারঅল তার 6টা ইলেকট্রন ছাড়তে হয়। তাহলে 6টা ইলেকট্রন ছাড়বে। আর এই 6টা ইলেকট্রন রিসিভ করার জন্য 3টা অক্সিজেন লাগবে। তাহলে 3টা অক্সিজেন এই 6টা ইলেকট্রন তাহলে রিসিভ করবে। রিসিভ করে 3O2- আয়ন গঠন করবে। যদি তাই করে তাহলে এখানে স্ট্রাকচারটা কি দাঁড়াবে? স্ট্রাকচারটা দাঁড়াবে Al2Al3+ প্লাস 3O2- বিক্রিয়া করে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে আমি দেখাইলাম, তা কি আমাকে চকলেট খাওয়াবো এরকম কোনো কথা দিছ? দেওয়া নাই তো। এই যে হ্যাঁ, এই হইল অ্যালুমিনিয়াম অক্সাইডের স্ট্রাকচার, মানে গঠন। পারা যাবে? খাইছে রে সোহাইবা তাসলিম, ফুল চকলেট। চকলেট খাইতে খাইতে তো আমি মানে চকলেটের একটা সমুদ্র বানাবো, ঠিক আছে? তারপর তোদেরকে নিয়ে একটা ডুব দিব যা আছে জীবনে। হাসান রেজা আইডি থেকে, ফিজিক্সের ক্লাস তো আমি দিবই। ফিজিক্সের ক্লাস মৃদুল স্যার দিচ্ছে, 4 ঘন্টার একটা ক্লাস নিছে। আমি ফিজিক্সের MCQ সলভ করাবো। হ্যাঁ, মৃদুল স্যার কনসেপ্ট পড়াবে, আমি MCQ সলভ করাবো। এই পারা যাবে? এখন এই ধরনের মতামত যখন আমাদের কাছে চাইবে, তখন এই যে তোমরা পরীক্ষার আগে আল্লাহর ওয়াস্তে এই মতামত চাওয়ার সময় কেমনে লিখবা, এই লেখার জায়গাটা ক্লিয়ার রাখো। লেখার জায়গাটা তোমাদের কাছে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড, সহায়ক বই যা ইচ্ছা আছে তো একটা, তোমরা লেখাটা দেখবা। পরীক্ষার হলে ওইভাবে লিখতে পারতে হবে। ফুচকা আমি খাই না, ফুচকা চটপটি এসব আমি খাই না, এগুলো আমার দেওয়া হয় না। ডার্ক চকলেট আই লাভ ইট, হ্যাঁ ওটা দিও। খাইছে রে নাহিন মজুমদার, ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপের বা হচ্ছে ইউটিউবের মধ্যে ইংলিশ ভার্সনের ক্লাস দেওয়া আছে, বহুত আগে পড়াইছিলাম। যদি তোমাদের ওগুলা কাজে দেয় দেখতে পারো। পরের কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড 2020। খেয়াল করে দেখো, খেয়াল করো, একটু খেয়াল করো। হ্যাঁ, 2020। পি ফসফরাস। পি কি? ফসফরাস না, পি ফসফরাস না। এই পি হচ্ছে 6, তার মানে 6 বলতে এটা কার্বন। কিউ কি? 8, তাহলে এটা কি? অক্সিজেন। আর কি? 12, এইটা ম্যাগনেসিয়াম। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। অ্যালকোহল কাকে বলে? যে সকল যৌগের অণুতে অ্যালকোহল, বুঝছো, যে সকল যৌগের অণুতে OH মূলক বিদ্যমান, OH মূলক বিদ্যমান তাদেরকে ফ্লোরিনের যোজনী এবং যোজিত ইলেকট্রন ভিন্ন। 2 মার্কের জন্য লিখতে হবে, 2 মার্ক। ফ্লোরিন, যখন তুমি ফ্লোরিন লিখবা সুন্দর করে অ্যান্সার করবে এইরকমভাবে যে এই যে ফ্লোরিন, ওমা, এই যে ফ্লোরিন, হ্যাঁ ফ্লোরিন কত? 9, 9টা এই পাশে লিখবা 9। তাহলে কি লিখবা? 1s2 2s2 2p5 ফ্লোরিন। এখন সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 5টা। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন কয়টা? 5টা। কিন্তু যোজনী কয়টা? যোজনী কত? 1। স্যার কেমনে বুঝলেন? ফ্লোরিন যখন সোডিয়ামের সাথে যুক্ত হয় সোডিয়াম ফ্লোরাইড হয়,
হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হয় হাইড্রোজেন ফ্লোরাইড হয়, লিথিয়ামের সাথে যুক্ত হয় লিথিয়াম ফ্লোরাইড হয়। আয়নিক এবং সমযোজী উভয় ক্ষেত্রেই সে একটা ইলেকট্রন নেওয়া দেওয়া করে অথবা একটা ইলেকট্রন শেয়ার করে, তাই ওর যোজনী 1 কিন্তু যোজ্যতা ইলেকট্রন 7। বাঙ্গি তো মেলা মজার জিনিস, পারা যাবে রাত 12টার সময়, 12টা বাজে না, রাত 11:30-12টার সময় তোমরা 1500 জন, 1500, থ্যাংক ইউ তাসনিয়া জামান, কেমনে 7টা হয় মানে? শোনা, তুমি কি ঠিকঠাক মতো রোজা রাখছিলা, খাওয়া দাওয়া করছিলা? আয় হ্যাঁ রে, এই বয়সে যদি এগুলো বলো, এই যে 2 আর 5 যোগ করলে কয়টা হয়? 7। ওর দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন। জুনায়েদ রহমান শাহ, A+ চাই, মোটিভেশন দেন স্যার। এইসব কথা যত কম বলবা তত জীবন এবং পরিবেশের জন্য শান্তিদায়ক। মোটিভেশন দিয়ে A+ আসে না, A+ কষ্ট করে আসে। হ্যাঁ, মোটিভেশন দিয়ে A+ আসবে না। হ্যাঁ, জিম করতে ঢুকছো, প্রথম দিন 18 ঘন্টা জিম করলে বডি হবে না, প্রতিদিন 8 মিনিট করে করলে 2 মাস পরে জিম মানে বডি হবে। লেখাপড়াটা হচ্ছে সাধনার বিষয়। হ্যাঁ, বুকাগুলা কোথাকার। দেখ দুষ্টগুলা। অ্যালকোহল কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, PQ2। পি কি? পি হচ্ছে কার্বন, কিউ কি? অক্সিজেন অক্সাইড। কোন যৌগ? সমযোজী যৌগ। এই সমযোজীর ব্যাখ্যা দেয়া লাগবে। আর কিউ কি? আর কিউ ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়নিক যৌগ PQ2, তার মানে কার্বন ডাইঅক্সাইড। এই দুইটা যৌগের মধ্যে কোনটা পানিতে দ্রবীভূত হয়? পানিতে তো দুইটাই দ্রবীভূত হয়, দুইজনই দ্রবীভূত হয়, CO2 হয়, ম্যাগনেসিয়াম অক্সাইডও হয়। আল্লাহ, হয় না? দুইটাই হয়। H2CO3 হবে, এটা দ্রবীভূত হবে হচ্ছে কিসের জন্য? কারণ এর মধ্যে চার্জ আছে, সো এবং এইটা দ্রবীভূত হবে এদের পোলারিটির জন্য। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদেরকে পোলারিটির ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে দিই। তোমরা একটু আমার সাথে লেখো খাতার মধ্যে লেখো। সমযোজী যৌগের পোলারিটি, সমযোজী বন্ধনের পোলারিটি, এটা একটু লেখা দিই, তোমাদের কাজে লাগবে, নাইলে তোমাদের কষ্ট হয়ে যাবে। সমযোজী বন্ধনের কি পোলারিটি? সমযোজী বন্ধনের পোলারিটি সিরিয়াস একটা জিনিস। এটা সমযোজী বন্ধনের পোলারিটির মধ্যে তোমরা একটু করে কয়েকটা যৌগের পোলারিটির ব্যাখ্যাটা একটু লেখা রাখা আমি তোমাদেরকে একটু দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে লেখো। এই তো বক্স করলাম, হ্যাঁ, কেমনে দেই? 1 2 3 4। আচ্ছা, নেও তোমরা এমনি নাও। এই যে হচ্ছে গিয়া 1, হ্যাঁ, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3 4 নিছো। আচ্ছা, আর এখানে 1, এখানে 2, এখানে 3। তোমরা একটু লিখে রাখো সমযোজী যৌগের যেগুলো যৌগ গঠন করে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, একটু লিখে রাখো, খেয়াল করো এটা। হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে এগুলো একটু লেখা রাখো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিনটাও লেখো। না, একটু অন্যভাবে লেখা দেই, এটা একটু বাম পাশে লিখি। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, সালফারটাও লেখো। এদের তড়িৎ ঋণাত্মকতার যে মান, তড়িৎ ঋণাত্মকতা, এটা একটু লেখা রাখো। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.0, ওর হচ্ছে 3.5, ফ্লোরিনের হচ্ছে 4.0। এটা লেখা রাখো। তারপর ক্লোরিনের হচ্ছে 3.0, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5।
আয়োডিনের 2.5, সালফারের 2.5। এগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান। তড়িৎ ঋণাত্মকতার মান এটা কি স্কেল অনুসারে, এগুলো অবশ্য এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা পড়বা। আমি এমনি কয়েকজনের, এটাকে বলা হয় পাউলিং স্কেল। পাউলিং স্কেল অনুসারে, পাউলিং স্কেল অনুসারে কিসের মান? তড়িৎ ঋণাত্মকতার মান। তড়িৎ ঋণাত্মকতা। স্যার এগুলো কি পরীক্ষায় আসবে না? তারপরে তোমাদের মনের শান্তির জন্য বলছি, তড়িৎ ঋণাত্মকতার মান। একটু মানে বোঝার জন্য বলছি আমি যে ডাইপোল কাকে বলে, হালকা করে একটু জিনিসটা তোমাদেরকে একটু বলে দেই, যেহেতু একটা লাইভ হচ্ছে। ডাইপোল সমযোজী, হ্যাঁ, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ এটা মনে রাখবা, ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, হ্যাঁ, যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তখন এদের মাঝে কি, এদের মাঝে এবং এই মানে ভিন্ন দুইটা চার্জ হবে। শব্দটা হচ্ছে দুটি ভিন্ন চার্জ হবে। দুটি কি চার্জ হবে? ভিন্ন চার্জের সৃষ্টি হবে। দুটি ভিন্ন চার্জের সৃষ্টি হবে এবং এই তখন উভয় মেরুকে ডাইপোল বলে। উভয় মেরুকে কি পোল বলে? ডাইপোল বলে। এবং তখনই তড়িৎ ঋণাত্মকতার সৃষ্টি হবে। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে তড়িৎ ঋণাত্মক তানভীরুল ইসলাম খাইছে রে। আরেকজন কম্বলের নিচে শুয়ে পড়তেছ, পড়ো। একটা ফেসবুক আইডির নাম দিছ, মন চাইতেছে এখনই ব্লক করে দিই। দিব ব্লক করে? কত যে ব্লক করব। রেজওয়ান আর একটা নাম দিছে ফেসবুক আইডির, এগুলা করো না শোনা। এগুলো হচ্ছে মানে হালকা বিনোদন দিয়ে জীবনে কম চলে, তাই না? এইসব জিনিস চলবে না। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা জানো? যৌগ হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে তড়িৎ ঋণাত্মক যৌগ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। কেন জানো? দেখো, অ্যারাউন্ড মানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, তাহলে এটার হচ্ছে গিয়ে 4, তাহলে 4 থেকে 2.1, এটা 4, এটা 2.1। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1, সবচাইতে বেশি। তাহলে এটা সমযোজী হইল এই হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে ইলেকট্রনের যে আকর্ষণটা ফ্লোরিনের অনেক বেশি হবে, হাইড্রোজেনের কম হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এবং এই কারণে সমযোজী যৌগে পোলারিটির সৃষ্টি হয় এবং তাদের আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হবে। আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এবং সেই ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে আয়নিক, তার সাথে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং শেষে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। সিরিয়াস ইস্যু। বলো পারবা কিনা? ওকে, পারা যাবে। থ্যাংক ইউ। জান্নাতুল বর্ষা আকলিম আইডি থেকে অনেক অনেক ভালোবাসা নিও। আর হাসান ইবনুল আজিজ, থ্যাংক ইউ সোনা।
জীবনে পজিটিভিটি যত বেশি থাকবে জীবনটা তত সুখের হবে। হ্যাঁ, জীবন যে কত আনসার্টেইন এটা অনেক অভিজ্ঞতা এবং অনেক ঘটনা দিয়ে আমরা টের পাই। এই যে বঙ্গবাজারে যাদের আগুন লাগছে সকাল 6টায় আগুন, আমি জানি না আল্লাহ এটার সঠিক বিচার করুক, এটা আসলে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আল্লাহ মাহবুদ জানে। সকাল 6টায়, তো সকাল 6টায় সাধারণত মানুষ রোজার মধ্যে ফজর নামাজ পড়ে অবশ্যই একটা ঘুম দেয়, এই ঘুমের মধ্যে একটা আগুন লেগে গেছে। এবং যেই মানুষগুলা কিছুক্ষণ আগে অনেক ধনী ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, ব্যবসা করতেছিল, দোকানে কর্মচারীদের বেতন দিচ্ছিল, দোকানে কর্মচারীরা যে বেতন পাচ্ছিল সেই বেতনে তাদের সংসার চলছিল, এরা আজকে পথে, ড্রয়ারের ভিতরে টাকাগুলো পুড়ে গেছে। ব্যবসা কী হবে আল্লাহ মাহবুদ জানে। জীবনটা খুব আনসার্টেইন, এবং এই আনসার্টেইন জীবনের মধ্যে আমাদের একটাই কাজ করা লাগবে, সেটা হচ্ছে সতর্ক থাকা, নিজেকে শুদ্ধ রাখা, আত্মশুদ্ধি, এবং হচ্ছে নিজের কারণে যেন অন্যের কষ্ট না হয়। ঠিক আছে, পারা যাবে এগুলা। আরেকটা জিনিস, এটা আমার একটু তোমাদেরকে দেখাইতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের ওই যে সমযোজী যৌগের ক্ষেত্রে বন্ধনের যে কোণগুলা, এই কোণগুলা তোমরা পারো। সমযোজী যৌগের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমি একটা জিনিস রাখছিলাম তোমাদের জন্য, একটু দেখি খুঁজে পাই কিনা তোমাদের। হ্যাঁ, এইটা একটু তোমাদের লাগতে পারে। আমার কাছে মনে হচ্ছে তোমাদের সমযোজী যৌগের ক্ষেত্রে যখন বন্ধন গঠিত হয় তখন কোণ সৃষ্টি হয়, কোণ, এই কোণ দিয়া প্রশ্ন আসতে পারে। কোণ, সমযোজী যৌগে কোণ, খেয়াল করো। হ্যাঁ, সমযোজী যৌগের কি আকৃতি, হ্যাঁ আকৃতি, এটা আমার একটু 5 মিনিট সময় লাগবে। এইটার নাম হচ্ছে বন্ধন কোণ। আমি জানি যে দীর্ঘ সময় ক্লাস করাইতে গেলে মনোযোগ ধরে রাখাটা ডিফিকাল্ট, তার উপরে রমজান মাসে। আমার আগামীকালকে সকালে 3টা ব্যাচ, সকাল 8টায় ইন্টার ফার্স্ট ইয়ারের ব্যাচ, তারপরে 9:30টায় ইংলিশ ভার্সন ক্লাস 9-এর ব্যাচ, এরপর 11টায় ইংলিশ ভার্সন ক্লাস 10-এর ব্যাচ, 12টা 15-তে ক্লাস শেষ করে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ। এরপরে আমার রেস্ট। তো কালকে সকালে 8টায় আমার ব্যাচ। তো তোমাদের তো এত প্যারা নাই, কষ্ট করাই লাগবে, আমিও করি তোমরাও করো। সমযোজী যৌগের ক্ষেত্রে একটু খেয়াল করো, একটু বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড, এটা দেখতে কেমন জানো? এইটা দেখতে হচ্ছে বেরিলিয়ামের এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন, এবং এদের বন্ধন কোণ কত জানো? 180 ডিগ্রি। কয় ডিগ্রি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইবার বোরন ট্রাইক্লোরাইড, তো বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে বোরনের এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্লোরিনের সাথে বন্ধনটা এরকম। এইখানে স্ট্রাকচার কত ডিগ্রি জানো? এইখানে হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে CH4, মিথেন, চতুস্থলকীয়। তো মিথেনের হাইড্রোজেনটা হচ্ছে এইরকম, 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 চতুস্থলকীয়। হ্যাঁ, তো এখন এইখানে স্ট্রাকচারটাতে এই হচ্ছে ডট ডট, এই হচ্ছে ডট ডট, এটা হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে। এবং মনে রাখতে হবে এদের মাঝে যেই কোণটা সৃষ্টি হচ্ছে, যে এই কোণটা, হ্যাঁ এই কোণটা, এটা অ্যারাউন্ড 109.5 ডিগ্রি, 109 হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের। তাহলে এটা কত ডিগ্রি? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। বুঝছো কিন্তু? হ্যাঁ, এইবার খেয়াল করো, এই তো, তারপরে অ্যামোনিয়া আছে, এটা একটু লিখে দিই, অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া। হ্যাঁ, NH3, এটা তোমরা জানো, NH3 জানো, কিন্তু একটু খেয়াল করো। মাহবুব মেহেদি, চতুস্থল PCl5 যৌগের ক্ষেত্রে ফসফরাস ইলেকট্রোবিনার সেম।
ঠিক আছে, ডট ডট। জুনায়েদ রহমান, খুব ভালো বলেছো শোনা, থ্যাংক ইউ। নাইট্রোজেনের ক্ষেত্রে মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন, অ্যামোনিয়া, এবং এদের স্ট্রাকচারের ক্ষেত্রে এইখানে বন্ধন কোণ 107 ডিগ্রি হবে। 107, কত? 107। আরেকটা লাস্ট, এটা একটু লিখে রাখো, কাজে দিতে পারে। পানি H2O, তাহলে এইখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এদের মাঝে যে বন্ধন কোণ, পানির মধ্যে যে বন্ধন কোণ, এটা হচ্ছে 104.5 ডিগ্রি। 104, 104.5 ডিগ্রি। বলো তোমাদের এইটা মনে থাকবে? লেখছো আমার সাথে? এগুলো আমি ছোটোবেলায় যখন 5 বছর আগে ইউটিউবে ভিডিও দিতাম তখন এগুলো দিছি। 104.5 ডিগ্রি। ওকে ওকে, পারা যাবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। এইবার খেয়াল করো, ঠিক আছে, খেয়াল করো, পারা যাবে। আচ্ছা, এইবার সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্ক চৌধুরী, কঠিন দিছে নাকি? খাইছে রে, এখনো 1300 জন, বাবারে বাবা। রাকিবুল ইসলাম, এগুলো একটু পড়ে নিও শোনা, এগুলো একটু পড়ে নিও, এগুলা পড়ে নিও। এখন কাহিনীটা কি হচ্ছে? সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন একটু খেয়াল করো। সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা অনেক সহজ। এটা কি? শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটা পরমাণু দেয়, একটা পরমাণু। শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটা পরমাণু প্রদান করে। বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে এইরকম হারে, একটু লেখো। শেয়ারকৃত, আমি এই স্লাইড দিয়ে দিব, হ্যাঁ তোমাদেরকে। এই স্লাইডটা তোমরা পেজের নিচে ড্রাইভ লিঙ্কে পাওয়া যাবে। শেয়ারকৃত ইলেকট্রন যুগল, শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণুই কি করে? শেয়ার করে। আমার এখন ক্লাস নেওয়া লাগতেছে রাত 12টা পর্যন্ত, কারণ রমজান। এই রমজান মাসে, রমজান সিয়াম সাধনার মাস, রোজার মাস, যাই বলো, শিডিউলে একটা বিভ্রাট হয়। 3টা থেকে ক্লাস দিতে পারি না, কারণ 3টে আমার অফলাইন ব্যাচ। সকাল 8টায় আমি পড়ানো স্টার্ট করি, হ্যাঁ, ক্লাস শেষ হইতে আমার এসএসসি 23 তোমাদের যে ব্যাচ আমার কাছে অফলাইনে পড়ে, ওদের পড়াটা 5:30 পর্যন্ত। এই হচ্ছে আমার সারা দিনের শিডিউল, টানা ক্লাস, নামাজের সময় বাদে। এরপরে সন্ধ্যায় 7টার সময়, 7টা থেকে 8টা ব্যাচ। তারপরে হচ্ছে তারাবির ব্রেক, রাত 10টা থেকে 12টা তোমাদের ব্যাচ। আমার পুরা রমজানের এই 14টা দিন এমনে গেছে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তোমরা কেন পারবা না? ইনসেন। শেয়ারকৃত ইলেকট্রন যুগল কি করে? নিজেরা শেয়ার করে। এখন তোমাদেরকে একটু ডট ডট দিয়ে বোঝাই, সেটা হচ্ছে বিষয়টা কেমন। বিষয়টা হচ্ছে, যেমন ধরো অ্যামোনিয়াম আয়নটা গঠিত হবে, অ্যামোনিয়াম, হ্যাঁ, নাইট্রোজেনের এইখানে কয়টা? 2টা। এইখানে লুইস ডট দিয়ে বোঝাই, হ্যাঁ, এই হচ্ছে। তাহলে এইটা হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এই ইলেকট্রনটা ও যদি হাইড্রোজেনকে দিয়ে দেয়, এই ইলেকট্রনটা ও পুরোটা দিয়ে দিবে কাকে? হাইড্রোজেনকে। তো ইলেকট্রনটা যখন ও হাইড্রোজেনকে দিয়ে দিবে, তখন হাইড্রোজেন ওর সাথে আইসা বন্ধন গঠন করে। কেমন দুষ্টের দুষ্ট! হাইড্রোজেন যখন আইসা ওর সাথে বন্ধন গঠন করে, হ্যাঁ, একটু আমি হালকা করে বলছি, এইটা গঠন করে, তখন কি দাঁড়াবে বিষয়টা? বিষয়টা দাঁড়াবে এইরকম। এটা একটু কাছে চলে আসবে। এই নাইট্রোজেন ওর এইটা,
এই দুইটা ইলেকট্রন কার? ওর নিজেরই। এই ইলেকট্রনটা কার? হাইড্রোজেনের। এই ইলেকট্রনটা কার? হাইড্রোজেনের। এই ইলেকট্রনটা কার? হাইড্রোজেনের। এই বাবা হাইড্রোজেনের তো কোনো মানে এই যে H প্লাস আয়নটা এটা যখন এখানে চলে আসবে তখন এই যে যখন ও ওর সাথে চলে আসে তখন পুরার ধনাত্মক চার্জটা হয়ে যায় ওর, পুরা ধনাত্মক চার্জটা হয়ে যায় ওর। এই তখনই এইটা হচ্ছে NH4 প্লাস আয়ন গঠিত হয়। এইটাই সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন। মুশফিকুর রহমান, মুমতাহিনা ইসলাম মিতু, আমি তো 4টা পর্যন্ত ক্লাস নিতে পারবো। থ্যাংক ইউ। ক্লাস 6 তারিখ শুরু করেছিলাম, ক্লাস 7 তারিখ পর্যন্ত চলছে। একটি ঐতিহাসিক ক্লাসের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাস 6 এপ্রিল শুরু হয়েছিল, ক্লাস এখন 7 এপ্রিলে বহমান। থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদের সবাইকে। তোমাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি পুরস্কার। আগামীকাল সকাল 10টায় নিজ বাসার ছাদে ঢাকা টু মালয়েশিয়াগামী বিমানকে টাটা দেওয়ার সুযোগ। ঠিক আছে, পারা যাবে? আরো মন চাচ্ছে? আরো মন চাচ্ছে? আরেকটা দেখাই, হালকা করে আরেকটা দেখাই, সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, তোমরা যারা এই দেখো অ্যামোনিয়ার সাথে মানে অ্যামোনিয়ার সাথে BF3 একসাথে যৌগ গঠন করে, এমন দুষ্ট BF3। হ্যাঁ, কি হয় কাহিনীটা দেখো, কাহিনীটা দেখো। এই দেখো নাইট্রোজেন, ওর 2টা ইলেকট্রন, ওর একটা, ওর একটা, ওর একটা, ওর একটা। তাইলে এখানে বাবাজি হাইড্রোজেন, বাবাজি হাইড্রোজেন, বাবাজি হাইড্রোজেন। এই ইলেকট্রনটা সে বোরন ট্রাইফ্লোরাইডের সাথে দিবে। বোরন কি ফ্লোরাইড? টাইফ্লোরাইড, ট্রাইফ্লোরাইড। তাহলে কি হবে বিষয়টা? ও মাই গুডনেস, তখন এই ইলেকট্রনটা ওরে দিয়ে দিবে। এই নাইট্রোজেন ক্রস ক্রস ক্রস, ওই যে ইলেকট্রন যুগল আছে না, ইলেকট্রন যুগল, ওই যে ওইটা, এই ইলেকট্রন যুগলটা ও ওরে দিয়ে দিবে। কারে? বোরন ট্রাইফ্লোরাইডকে দিয়ে দিবে। তো বোরন ট্রাইফ্লোরাইডকে যদি দিয়ে দেয় তাহলে এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন, এই যে আয়নটা তৈরি হবে এটার নাম হচ্ছে অ্যামোনিয়া বোরোফ্লোরাইড। কি? অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি? বোরোফ্লোরাইড। শব্দটা হচ্ছে বোরোফ্লোরাইড। এটাকে সন্নিবেশ বন্ধন বলে। শেয়ারকৃত ইলেকট্রন ওই দিয়ে দিছে, বাস আর কিছু না। SSC 24-এর ক্লাস করাই এখন হচ্ছে রবি মঙ্গল, আচ্ছা কি বৃহস্পতি না, হ্যাঁ শনি সম্বুধ সন্ধ্যা 7টা থেকে 8টা। আর SSC 25-এর ক্লাস করাই শনি সম্বুধ সন্ধ্যা 7টা থেকে 8টা। এই গেল সন্নিবেশ সমযোজী বন্ধনের গল্প। এখন রাজশাহী বোর্ড 2022-এর পর কুমিল্লা, আচ্ছা কুমিল্লার আগে তোমাদের এটা দেখাই, চট্টগ্রাম বোর্ড 2022। এমন যদি ইলেকট্রন বিন্যাসওয়ালা পরীক্ষা প্রশ্ন আসে, নাইট্রোজেন কত? 2, সরি N এর মান 2, N3 4। তাহলে এখন N এর মান যদি 2 হয় তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2s2 2p5, মানে 5 আর 2 7। আগে কত? 2 আছে 9। তাহলে এ নিশ্চিতভাবে 5 আর 2 তো 7, তাহলে 1s নাই, 1s আছে। তাহলে এখানে কত? 1s2। তাহলে এটা নিশ্চিত 2 2 4 5 4 9, এটা হচ্ছে ফ্লোরিন হবে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 3s2 3p1, তো এখানে যদি 3s2 3p1 হয় তাহলে তার আগে কি আছে? 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে 2 এর 1 3, 6 3 9, 2 11 3 কত? 13। তাহলে এটা কি হওয়ার কথা? 10। N এর মান 3, তো ns2 np1 3। তাহলে এটা নিশ্চিত অ্যালুমিনিয়াম হওয়ার কথা। N এর মান 4, তাহলে 4 হইলে 4 - 1 d10, তাহলে 3d10 4s1। 3d10 এর আগে কি থাকতে পারে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে না 3d10 হবে। তাহলে 2 2 4 6 4 10 2 12 6 18 10 28 আর 1 29। এটা নিশ্চিত হচ্ছে
কপার। আমি যে পড়া বন্ধ করবো, কেন করবো? এখনো তো 1200 জন দেখতেছে লাইভ। রাত বাজে 12টা 6, উচ্চারণটা হবে 6 জ্যোতি, এখানে টাফ লাগার কিছু নাই, টাফ লাগার কিছু নাই। গবেষণা কি? গবেষণা আমি তো এখনো ক্লাস নেওয়াই শুরু করলাম না। আমি তো আরো 2 ঘন্টা ক্লাস নিতে পারবো। তোমাদের কি এনার্জি শেষ হয়ে গেছে? বি এনার্জেটিক, পাওয়ারফুল। আইজাক আইনস্টাইন, বাবারে বাবা, আরেকজন আরে আসছে। কে বুঝে নাই? F2Cl2 একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। ও আল্লাহ, F2Cl2 একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, এটা পারো না গাইস? এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। একই জিনিস, H2 গ্যাস আর F2 এইটাও গ্যাস, বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড হবে। H2 গ্যাস আর Cl2 গ্যাস বিক্রিয়া করে HCl হবে। ইলেকট্রন বিন্যাস উল্লেখ পুরো পর্যায়ে সি মৌলের অবস্থান। সি মানে কি? কপার। এই যে ডি আর এস 10 আর 1 11, গ্রুপ নাম্বার 11, এন এর মান 4, তার মানে এটা চতুর্থ পর্যায়। তোমরা কি আমাকে ছেড়ে দিতে বলতেছো? আমি তো এখন আরো অনেক কিছু পড়ানোর চিন্তা নিয়ে আসছি, কিছু করার নাই তো। পরবর্তী যেদিন এই যে আমি দিনাজপুর বোর্ড 2022 করাবো না, দিনাজপুর বোর্ড 2022, তোমরা কি এইগুলা পারবা নিজেরা প্র্যাকটিস করতে? তিসি, পারবি না? মাগো, কঠিন লাগতেছে। একটু পরে সেহরি খাইতে হবে, 3টা 40। হ্যাঁ, লাস্ট টাইম কত? 4টা 16 আজকে। সো অবশ্যই তাহাজ্জুদে নামাজ পড়া উচিত, আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধ জ্ঞান দান করে, বুঝ দান করে, আমাদের কষ্ট যেন সার্থক হয়। আজকে তো একটু কম পড়াইলাম, ঠিক আছে? নেক্সট দিন আমি পড়াবো ফিজিক্স, নেক্সট দিন ফিজিক্স, নেক্সটের দিন আমি পড়াবো, আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে চ্যাপ্টার 1, 2, 3, বল, কাজ, বল পড়াবো, ভৌতরাশি পরিমাপ পড়াবো আর গতি পড়াবো। ফিজিক্সের চ্যাপ্টার 1, 2, 3, নেক্সট মিশন। এই স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব। নেক্সট মিশন, হ্যাঁ, নেক্সট মিশন ফিজিক্স চ্যাপ্টার 1, 2, 3, অনলি এমসিকিউ করবো আমরা। তোমরা একটু রেডি থেকো, তোমাদের বন্ধু বান্ধবকে জানাই দিও, অনলি এমসিকিউ। যাদের একমাত্র লেখাপড়া করার ইচ্ছা আছে তারাই যেন এফটির সাথে যুক্ত থাকে। যাদের লেখাপড়া করার ইচ্ছা নাই, তো যারা স্বাধীনভাবে ইচ্ছাহীনতায় ভুগতেছে, তারা এফটিতে না থাকলেও হবে, কোনো সমস্যা নাই। অনলি এমসিকিউ করাবো। গত বছরের বোর্ডের কোয়েশ্চেন, কলেজের কোয়েশ্চেন, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন এমসিকিউ করাবো। আছে কি বার? রবিবার, মঙ্গলবার। কয় তারিখ আছে? 7, 8, 9। 9 তারিখ না, 6, 7, 8, 8 তারিখ 10টা থেকে শুরু করব, 10টা থেকে 12টা, 2 আওয়ার্স। ওকে, অল দ্য বেস্ট। আজকে রাতে তাহলে রাখলাম। এখনও স্টিল 1100 জন যুক্ত হয়েছে, এখনও কেউ কেউ বলে শেষ করেন না। আচ্ছা, আজকে রাখি, পরে আবার আলাপ করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।